আজ চিত্রার বিয়ে। হুমায়ুন আহমেদ। আজ চিত্রাদের বাড়ির পরিস্থিতি খুবই অস্বাভাবিক, অথচ বাড়ির সবাই ভাব করছে যেন পরিস্থিতি স্বাভাবিক আছে। আজকের দিনটা আলাদা কোনো দিন না, অন্য আর 10টা দিনের মতোই। সবাই অভিনয় করে স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছে। অভিনয় করে স্বাভাবিক থাকা বেশ কঠিন ব্যাপার। চিত্রাদের বাড়ির কেউই অভিনয়ে তেমন পারদর্শী না, কাজেই বাড়ির সবাইকে খানিকটা অস্বাভাবিক লাগছে। সবচেয়ে অস্বাভাবিক লাগছে চিত্রার মা শায়লা বানুকে। সামান্য কোনো উত্তেজনার বিষয় হলেই তার পেলপিটেশন হয়, কপাল ঘামতে থাকে, ঘন ঘন পানির পিপাসা পায়। এই দিনটিই এখন তার হচ্ছে, অথচ ভাব করছেন কিছুই হচ্ছে না। তার সামনে পিরিচে ঢাকা পানির গ্লাস, তিনি কিন্তু এখনো গ্লাসে চুমুক দেননি। তারা সবাই অপেক্ষা করছে একটা টেলিফোন কলের জন্য। চিত্রার মেজ খালা উত্তরা থেকে টেলিফোনটা করবেন, বিশেষ খবরটা দেবেন, ইয়েস অথবা নো। চিত্রার বিয়ের আলাপ আলোচনা চলছে। বরপক্ষের লোকজন 2 দফা মেয়ে দেখে গেছে, কিন্তু তাদের কথাবার্তা মোটেই স্পষ্ট না। হ্যাঁ বা না বলা দূরে থাকুক, কোনো ইঙ্গিত পর্যন্ত দিচ্ছে না। ছেলে সবার খুব পছন্দের, লম্বা, গায়ের রং বিলিতি সাহেবদের মতো। বাবা মার একমাত্র ছেলে, মেরিন ইঞ্জিনিয়ার। ছেলের বাবা ঢাকা শহরেই 3টার বাড়ি। তার চেয়েও আশ্চর্য করা কথা, তাদের নাকি লন্ডনেও একটা বাড়ি আছে। ছুটি কাটাতে তারা যখন লন্ডন যায় তখন হোটেলে ওঠে না, নিজেদের বাড়িতে ওঠে। ছুটি কাটাতে সবসময় যে লন্ডন যায় তাও না, গত বছর গিয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। বড় লোকদের 2টো ভাগ আছে, এক ভাগ হলো সিঙ্গাপুর মালয়েশিয়া গ্রুপ, ছুটি ছাড়া এরা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার বাইরে যেতে পারে না। আর এক ভাগ আমেরিকা লন্ডন গ্রুপ। চিত্রার সঙ্গে যার বিয়ে হচ্ছে সে আমেরিকা লন্ডন গ্রুপের। সেই তুলনায় চিত্রারা কিছুই না। ঢাকা শহরে তাদেরও একটা বাড়ি আছে, 2তলা ফাউন্ডেশনের 1তলা বাড়ি। এই বাড়ির জন্য ব্যাংকের লোন আছে 20 লাখ টাকা। প্রতি মাস পরে ব্যাংক থেকে একটা চিঠি আসে। তখন চিত্রার মা শায়লা বানুর মুখ শুকিয়ে যায়। সংসার চালানো, ব্যাংকের লোন দেওয়া, 2 মেয়ের পড়াশোনা সবই তার একার দেখতে হয়। চিত্রার বাবা চৌধুরী খলিলুর রহমান মুঠেই সংসারী মানুষ না। তিনি এজি অফিসের বিল সেকশনের নিচের দিকের অফিসার। চাকরি শুরু করেছিলেন হেড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। 2টা প্রমোশন পেতে তার 20 বছর লেগেছে। অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা, মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে টুকটাক কাঁচা বাজার করা ছাড়া সংসারে তার কোনো ভূমিকা নেই। শায়লা বানু সংসারের এই অবস্থাতেও মোটামুটি ভেলকি দেখিয়েছেন। যাত্রা বাড়িতে 3.5 কাঠা জমির ওপর বাড়ি করেছেন। রাজমিস্ত্রি ডেকে বাড়ি বানিয়ে ফেলা না, রীতিমতো আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে বাড়ি বানানো। বাড়ির অর্ধেকটা ভাড়া দিয়েছেন, ভাড়ার টাকায় ব্যাংকের লোন সুদ দেওয়া হচ্ছে। তিনি নিজে এনজিওতে একটা চাকরি জোগাড় করেছেন। সন্ধ্যার পর তাকে কাজে যেতে হয়। বয়স্কদের নিরক্ষরতা দূর করার একটা প্রকল্পের তিনি শিক্ষিকা। এই চাকরিতেও তিনি খুব ভালো কাজ করছেন। শিক্ষিকা থেকে তিনি একজন হয়েছেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এনজিওর বেতন ভালো। বেতনের একটি টাকাতেও তিনি হাত না দিয়ে সংসার চালানোর চেষ্টা করেন। টাকাটা জমা হচ্ছে মেয়েদের বিয়ের খরচের জন্য। তাছাড়া এই বাড়ি তার 2তলা করার ইচ্ছা। 2তলা হয়ে গেলে পুরো 1তলাটা তিনি কোনো এনজিওকে ভাড়া দিয়ে দেবেন, সেরকম কথাও হয়ে আছে। তিনি যে অবস্থানে আছেন সেখান থেকে মেয়ের এত ভালো বিয়ে আশা করা ঠিক না, তিনি আশাও করেননি। চিত্রা খুবই সুন্দরী মেয়ে, কিন্তু গায়ের রং ময়লা। বাংলাদেশের মেয়ের সৌন্দর্য বিচারের গায়ের রঙের ভূমিকাই প্রধান। গায়ের রং ধবধবে সাদা বা টেরা চোখের মেয়ে ভালো করে তাকালে যার নাকে নিচে সূক্ষ্ম গুফ দেখা যায় তাকেও রূপবতী হিসেবে গণ্য করা হয়। শাশুড়ি, পাড়া প্রতিবেশীকে খুব আগ্রহ করে বউ দেখাতে দেখাতে গোপন অহংকার নিয়ে বলেন, আমার বউয়ের গায়ের রংটা ময়লা, খুব শখ ছিল রং দেখে বউ আনবো। কি আর করা, সব শখ তো আর পূরণ হয় না। শায়লা বানুর সব শখই মনে হয় পূরণ হতে যাচ্ছে। খুবই আশ্চর্যজনকভাবে আমেরিকা লন্ডন গ্রুপের একজন পাত্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। চিত্রা কার্জন হল থেকে যাচ্ছিল ইউনিভার্সিটি লাইব্রেরিতে। এর আগের দিন বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে। সে সাবধানে ফুটপাত দিয়ে যাচ্ছে। হঠাৎ তার পাশ ঘেঁষে একটা পাজেরো জিপ গেল এবং তাকে পানিতে কাদায় মাখামাখি করে ফেললো। এরকম পরিস্থিতিতে গাড়ি কখনো দাঁড়ায় না, দ্রুত চোখের আড়াল হয়ে যায়। চিত্রার ব্যাপারে সেরকম হলো না। গাড়ি একটু সামনে গিয়েই ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি যে চালাচ্ছিল সে নেমে এলো। অত্যন্ত সুপুরুষ এক যুবক, গায়ের রং সাহেবদের মতো, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, পরনে মার্ক অ্যান্ড স্পেন্সার কোম্পানির গাঢ় নীল রঙের ব্লেজার। যে নেমে এলো তার নাম আহসান খান, মেরিন ইঞ্জিনিয়ার। এই হলো যোগাযোগের সূত্র। এই যোগাযোগের মধ্যেও ভাগ্যের একটা ব্যাপার আছে বলে শায়লা মনে করেন। বিয়ের ব্যাপারটা নাকি পূর্ব নির্ধারিত। শায়লা বানুর ধারণা আল্লাহ ঠিক করে রেখেছেন এখানে বিয়ে হবে, সে কারণে চিত্রা কাদা পানিতে মাখামাখি হয়েছে। তবে তিনি ঠিক ভরসাও পাচ্ছেন না। ছেলেপক্ষের মানুষরা হে না, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয়নি, এইসব কিছুই বলছে না। ছেলে যে খুব আগ্রহী, তার আগ্রহতেই বিয়ে হচ্ছে এরকমও মনে হচ্ছে না।
ছেলে খুব আগ্রহী হলে টেলিফোন করতো বা ইউনিভার্সিটিতে গিয়ে চিত্রার খোঁজ করতো, তাও করেনি। বরং পাত্রপক্ষের মধ্যে কেমন গা ছাড়া ভাব। মেয়ে দেখতে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে আসে, এটাই নিয়ম। ওরা এনেছে একটা কেক, সোনারগাঁও হোটেলের দামি কেক, এটা সত্যি। তারপরেও তো কেক, বিশাল কোনো কেক না, 4 পাউন্ডের কেক। চিত্রা যখন চা নিয়ে ওদের সামনে গেল, তখন ছেলের মা হঠাৎ মোবাইল টেলিফোন নিয়ে অতি ব্যস্ত হয়ে পড়লেন। চিত্রার সঙ্গে কোনো কথাই নেই, চিত্রার দিকে ভালো করে তাকালেনও না। কার সঙ্গে বিরাট গল্প জুড়ে দিলেন, টেলিফোনেই হাসাহাসি। এমন কোনো জরুরি টেলিফোন নিশ্চয়ই না। বয়স্ক একজন ভদ্রলোক এসেছিলেন। তিনি ঘরে ঢোকার পর থেকে গভীর মনোযোগ দিয়ে টাইম পত্রিকা পড়া শুরু করলেন। পত্রিকা তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। চিত্রা তার সামনে চায়ের কাপ রাখল। চা দেখে তিনি বললেন, সরি, আমি চা কফি কিছুই খাই না, বলেই আবার টাইম পড়া শুরু করলেন। শাইলা বানু প্রচুর খাবার দাবারের আয়োজন করেছিলেন। ঘরে তৈরি পিঠা, চটপটি, সমুচা, পরোটা, মাংস, মিষ্টি, ফলমূল। এত খাবার দেখে অত্যন্ত ভদ্রতা করে বলা উচিত ছিল, এত আয়োজন। সেসব কিছুই না। ছেলের ছোট চাচা শুধু একটা পাটিসাপটার অর্ধেকটা নিলেন, হাত দিয়ে চাপ দিয়ে ভেতরের ক্ষীরটা বের করে খোসার অর্ধেকটা খেলেন। ছেলের মা শুধু 1 কাপ চা। চায়ের কাপ হাতে নিয়ে 2টা চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন এবং আবারও মোবাইল টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। চিত্রা সম্পর্কে শাইলা বানুর অনেক কিছুই বলার ছিল। কি বলবেন সব গুছিয়েও রেখেছিলেন। কথাগুলি এমনভাবে বলবেন যেন মেয়ের বদনাম করা হচ্ছে, আসলে বদনামের আড়ালে প্রশংসা। যেমন, আমার মেয়েটা খুবই খেয়ালি, তার খেয়ালির জন্য মাঝে মাঝে এমন বিরক্ত লাগে। এসএসসি পরীক্ষার 2 দিন আগে হঠাৎ সে সব বইপত্র গুছিয়ে তুলে ফেললো, আর পড়বে না। তার নাকি পড়া শেষ। আমি অনেক ধমকাধমকি করলাম, রাগারাগি করলাম, কিছুতেই বই খুলবে না। বই দেখলেই নাকি তার বমি আসে। বললে বিশ্বাস করবেন না, 1 মাস পরীক্ষা চললো, এই 1 মাসে বই খুললই না। আমি তো ধরেই নিয়েছি এই মেয়ে পাশ করবে না। রেজাল্ট বের হলে দেখি 6টা লেটার পেয়েছে, আর 10-15 নাম্বার পেলে প্লেস করতো। পড়াশোনার এই অংশ বলা হবার পর গানের ব্যাপারটা নিয়ে আসতেন। মুখে বিরক্তি নিয়ে বলতেন, মেয়েটার গানের গলা এত ভালো, কিন্তু গান করবে না, তার নাকি ভালো লাগে না। টিচার রেখে দিয়েছি, সপ্তাহে 2 দিন আসে, সঙ্গে তবলচিও আসে, সে রেয়াজ করবে না। গানের স্যারের সঙ্গে রাজ্যের গল্প, তবলচির সঙ্গে গল্প। একদিন দেখেছি তবলচির কাছ থেকে তবলা বাজানো শিখছে। মেয়ে মানুষ তবলা বাজাচ্ছে দেখতে কেমন লাগে বলুন তো? টিভিতে যেদিন গানের অডিশন দিতে যাবে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, সঙ্গে যাব। হঠাৎ সে বেঁকে বসলো, অডিশন দিতে যাবে না, তার নাকি ইচ্ছা করছে না। শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু শর্ত দিয়ে দিল, বাড়িতে কোনো মেহমান এলে আমি বলতে পারবো না, চিত্রা মা একটা গান শোনাতো। বলুন, এই মেয়েকে নিয়ে আমি কি করি? শেষ পর্যন্ত তার শর্তেই রাজি হলাম। প্রথম অডিশনেই পাশ করলো। সে এখন টিভিতে নজরুল গীতিতে এনলিস্টেড। প্রতি 3 মাসে একটা করে প্রোগ্রাম পায়, সেই প্রোগ্রামও সে মিস করে। গতবার প্রোগ্রামটা ইচ্ছা করে মিস করলো। সেদিন তার বান্ধবীর জন্মদিন, সে টিভিতে যাবে না, বান্ধবীর জন্মদিনে যাবে। শিল্পকলা একাডেমি থেকে টার্কিতে একটা গানের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিল। সরকারি অনুষ্ঠান, কত সম্মানের ব্যাপার, অথচ কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। এই গল্প শোনার পর ছেলেপক্ষের কেউ না কেউ অবশ্যই বলবে, বাহ, খুব তো গুণী মেয়ে, দেখি একটা গান শুনি। শায়লা বানু সেই ব্যবস্থাও করে রেখেছিলেন, তো বলছি এনে রেখেছিলেন, সঙ্গে একজন বাঁশি বাদক। কোন গান চিত্রা গাইবে সেটাও ঠিক করে অনেকবার করে গাওয়ানো হয়েছে। পথ চলিতে যদি চকিতে, কবু দেখা হয় পরানো প্রিয়। শায়লা বানু মেয়ের গান শোনানোর জন্য যদি কোনো সুযোগই পেলেন না। গুছিয়ে রাখা কোনো কথাই কেউ শুনলো না, বরং তাকে অত্যন্ত অপমানসূচক একটা কথা শুনতে হলো। ছেলের মা বললেন, আপনাদের বাথরুমটা একটু ব্যবহার করব। বলে এক পা এগিয়ে থমকে দাঁড়িয়ে বললেন, বাথরুম পরিষ্কার আছে তো? অপমান গায়ে লাগার কথা। শায়লা বানু নিজের পরিষ্কারের বাতিক আছে, তার বাড়ি তিনি নিজে ছবির মতো গুছিয়ে রাখেন। তাকে কি না বলা, বাথরুম পরিষ্কার আছে তো? ড্রয়িং রুমের সঙ্গে বাথরুমটা তিনি ঘষে ঘষে চকচকে করে রেখেছেন। বাথরুমের বেসিনের উপর ছোট্ট টবে 4 ধরনের অর্কিড রেখেছেন। বাথরুমে এয়ার ফ্রেশনার দিয়েছেন। তার ধারণা এই বাথরুম যত পরিষ্কার, ছেলে পক্ষীদের কোনো বাথরুম এত পরিষ্কার না। শায়লা বানু শৌখিন মানুষ। তিনি তার বাড়ির সামনে গোলাপ বাগান করেছেন। সেই বাগানে 40 ধরনের গোলাপ আছে। 3 ধরনের বাগান বিলাস লাগানো হয়েছে। সেই গাছ বড় হয়ে বাড়ির ছাদ পর্যন্ত উঠেছে। বাড়ির সামনের একটা অংশ তিনি রেখেছেন রঙিন মাছের জন্য। ছোট্ট চৌবাচ্চা, পাড়টা মার্বেল দিয়ে বাঁধানো। চৌবাচ্চায় কিছু রঙিন মাছ। এই মাছের জন্য শায়লা বানুকে কম কষ্ট করতে হয় না। মাছের খাবার দিতে হয়, প্রতিদিন পানি পরিষ্কার করতে হয়, সন্ধ্যাবেলায় মাছগুলিকে চৌবাচ্চা থেকে তুলে জারে করে ঘরে নিয়ে আসতে হয়। এইসব ব্যাপারে বাড়ির কেউ যে তাকে সাহায্য করে না তা না, বরং উল্টোটাও করে। চিত্রার বাবা রাতে খাবার পর মাছের চৌবাচ্চার পাশে বসে সিগারেট খান এবং জ্বলন্ত সিগারেটের টুকরো চৌবাচ্চায় ফেলেন। এই নিয়ে রাগারাগি কম হয়নি। একা তিনি কত দিক সামলাবেন? মেয়ের বিয়ে যদি শেষ পর্যন্ত ঠিক হয়ে যায় তাহলেও বিপদ আছে। বিয়ের পুরো ব্যাপারটা তাকে একা সামাল দিতে হবে। ব্যাংকে টাকা যা আছে তাতে বিয়ের খরচ উঠবে না। টাকা ধার করতে হবে। সাভারে 3 কাঠার একটা প্লট কেনা আছে, সেটা বিক্রি করতে হবে। জমি বিক্রি কেনার চেয়ে অনেক কঠিন। এই কঠিন কাজটা তাকেই করতে হবে।
টেলিফোন বাজছে। এটাই কি সেই বিশেষ টেলিফোন? শায়লা বানুর বুক ধকধক করছে। তার হাতের কাছেই টেলিফোন, তিনি ধরলেন না। অবহেলার ভঙ্গিতে বললেন, মীরা, টেলিফোনটা ধরতো। মীরা তার দ্বিতীয় মেয়ে, এবার এসএসসি দিয়েছে। তিনি মেয়ের ভাগ্যবতী। তার এই মেয়েটা রূপবতী। সবচেয়ে বড় কথা, এর গায়ের রং ভালো। এর বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শায়লা বানু দুই মেয়ের কথা ভেবে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েরা তার বাবার রূপ পেয়েছে। মেয়েদের বাবা যৌবনে অসম্ভব রূপবান ছিলেন। শায়লা বানুর বাবা ছেলের রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন। শুধুমাত্র তার আগ্রহেই বিয়েটা হয়। শায়লার বিয়েতে মত ছিল না। বিয়ে পাশে একটা ছেলে, চাকরি নেই, পরিবারের অবস্থা ভালো না, তার সঙ্গে কিসের বিয়ে? কিন্তু শায়লার বাবার এক কথা, আমি আমার জীবনে এত সুন্দর ছেলে দেখিনি। এই ছেলে হাত ছাড়া করা যাবে না। আমার পরিবারের রূপ নেই, এই ছেলে রূপ নিয়ে আসবে। শায়লার বাবা তার রূপবান জামাইয়ের পরিণতি দেখে যেতে পারেননি। শায়লার বিয়ের 1 সপ্তাহের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুর সময় তার রূপবান জামাই পাশেই ছিল। অত্যন্ত সুপুরুষ একজন যুবক ছেলের দিকে তাকে তার আনন্দময় মৃত্যু হয় বলে শায়লার ধারণা। শায়লা মীরার দিকে তাকিয়ে আছেন। মীরা টেলিফোনে কেমন যেন মাথা নিচু করে কথা বলছে। তার মুখ লালচে দেখাচ্ছে। ভালো লক্ষণ না। প্রেম খেলা না তো। সেরকম কিছুতে শুরু হলেই খেলা বন্ধ করতে হবে। শায়লা বললেন, কার টেলিফোন? মীরা হাত দিয়ে রিসিভার চেপে ধরে বলল, আমাদের ক্লাসের একটা মেয়ে। কথা বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। চোখের দৃষ্টি নেমে এলো। মেয়েটার নাম কি? নাম ইতি। ওদের বাসা কোথায়? মগবাজারে। বাবা কি করেন? কাস্টমসে চাকরি করেন। শায়লা বানু এতগুলি প্রশ্ন করলেন জানার জন্য যে মীরা আসলেই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে নাকি কোনো ছেলের সঙ্গে কথা বলে এত দ্রুত প্রশ্নের জবাব দিতে পারতো না, গন্ডগোল করে ফেলতো। সবচেয়ে ভালো হতো যদি তিনি বলতেন, দেখি টেলিফোনটা দে তো, আমি একটু ইতির সঙ্গে কথা বলি। এটা করা ঠিক হবে না, বাড়াবাড়ি হয়ে যাবে। তবে তিনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো কাজে লাগবে। দিন দশেক পর প্রশ্নগুলো আবার তিনি মীরাকে করবেন। ইতিদের বাসা কোথায়? ইতির বাবা কি করেন? ইতি বলে সত্যি যদি কোনো মেয়ে থাকে তাহলে মীরার ঠিকঠাক প্রশ্নের জবাব দেবে। আর ইতি কোনো বানানো বান্ধবী হলে উত্তর দিতে গিয়ে জট পাকিয়ে ফেলবে। মীরা টেলিফোনটা রাখতো, জরুরি কল আসবে, লাইন বিজি রাখলে চলবে না। মীরা ঝট করে টেলিফোন রেখে ঘর থেকে বের হয়ে গেল। শায়লাও বের হলেন। বাগানের ফুল গাছে পানি দেবেন, বাগান বিলাসে শুয়োপোকা হয়েছে, গাছে ওষুধ দেবেন। টেলিফোনটা এর মধ্যে চলে আসার কথা, এখনো আসছে না কেন বুঝতে পারছেন না। তাহলে কি ওরা না বলে দিয়েছে? বড় আপা লজ্জায় পড়ে দুঃসংবাদটা দিচ্ছেন না। চিত্রা মাছের চৌবাচ্চার কাছে বসে আছে। তাকে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে না। সে খুব আগ্রহের সঙ্গে মাছ দেখছে। মাকে বারান্দায় আসে দেখে চিত্রা বলল, মা, তোমার জন্য 3টা দুঃসংবাদ আছে, একটা ছোট, একটা মাঝারি এবং একটা বড়। কোন দুঃসংবাদটা আগে শুনতে চাও? শায়লা বিরক্ত গলায় বললেন, যা বলা সহজ স্বাভাবিকভাবে বলবি, পেঁচিয়ে কথা বলবি না। ছোট বড় মাঝারি দুঃসংবাদ আবার কি? মেজাজ খারাপ কেন মা? মেজাজ খারাপ না, পেছানো কথা শুনলেই আমার রাগ লাগে। মেজাজ খারাপ থাকলে নর্মাল কথা শুনলেও রাগ লাগে। আর যদি মেজাজ ভালো থাকে তাহলে পেছানো কথা শুনলেও মনে হয়, বাহ, সাধারণ কথা খেয়ে এত ভালো লাগছে। মেয়েটা কি সুন্দর করে বলে পেছিয়ে বলতে। আমার মেয়ে পেচকুমারী। যাই হোক, দুঃসংবাদগুলো মায়ের ক্রমানুসারে বলছি। সবচেয়ে কম দুঃসংবাদ হলো মাছের চৌবাচ্চায় 2টো সিগারেটের টুকরা ভাসছে। তার চেয়েও হাই ডোজের দুঃসংবাদ হচ্ছে একটা মাছ মরে ভেসে উঠেছে। এখন শোনো সবচেয়ে খারাপ দুঃসংবাদটা। সবচেয়ে খারাপ সংবাদ হলো, চিত্রা কথা বলা বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে রইল। বলে ফেল, চুপ করে আছিস কেন? দুঃসংবাদ আস্তে আস্তে দিতে হয়, এই জন্য চুপ করে আছি। যাই হোক, বলে ফেলি। বড় খালা বিয়ের যে খবরটা দেবেন বলেছেন সেই খবরটা হলো না, ওরা তোমার বড় মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না। সোনারগাঁও হোটেল থেকে আনা 4 পাউন্ডের কেকের টাকাটা ওদের পানিতে গেছে। তুই কি করে জানলি? যেভাবেই হোক জেনেছি। বড় খালা দুপুরেই খবর পেয়েছেন। খবরটা দিতে তার কষ্ট লাগছে বলে এখনো দিচ্ছেন না। তুই কখন জেনেছিস? আমিও তখনই জেনেছি। কিভাবে জেনেছিস? চিত্রা হাসি মুখে বলল, মা, তুমি ভুলে গিয়েছো যে আমার একটা মোবাইল টেলিফোন আছে। তোকে কে খবর দিয়েছে? কে দিয়েছে এটা মোটেই ইম্পর্টেন্ট না, খবরটা কি সেটা ইম্পর্টেন্ট। মা শোনো, মরা মাছটা এখন কি করবে? শায়লা তিক্ত গলায় বললেন, মরা মাছ আমি কি করবো? মানে মরা মাছ মানুষ কি করে? চিত্রা বলল, রান্না করে খায়, এইটুকু জানি। এই মাছ তুমি নিশ্চয়ই রান্না করবে না। চিত্রা, তুই ঢং করছিস কেন? তোর ঢংটা আমি বুঝতে পারছি না। বরপক্ষের ওরা না করেছে, তার জন্য তোকে ঢং করতে হবে কেন? তুমি খুবই মন খারাপ করে আছো। তোমার মন খারাপ ভাবটা কমানোর জন্য ঢং করছি। শায়লা পানির ঝাড়ি হাতে নিয়ে গাছে ঢেলে দিতে বললেন। তারপর রীতিমতো কান্না পাচ্ছে তিনি বললেন। তিনি ধরেই নিয়েছিলেন যে এই বিয়েটা হবে। বিয়ের পর মেয়ে জামাই হানিমুন করতে যাবে ইউরোপে। মানুষকে এই খবরটা দেওয়াতেও তো আনন্দ। দুঃখে দুঃখে মুখ করে বলা, মনটা খুব খারাপ। মেয়ে জামাই হানিমুন করতে ইউরোপ যাচ্ছে, সুইজারল্যান্ডে হানিমুন করবে, সেখান থেকে ফ্রান্স আর ইতালি হয়ে দেশে ফিরবে। মেয়েটাকে এতদিন দেখবো না ভেবেই যেন কেমন লাগছে। আমি ওদের বললাম, তোরা দেশে হানিমুন কর, দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যা। কক্সবাজার যা, টেকনাফ যা, কুয়াকাটা যা। সমুদ্র ভালো না লাগলে রাঙ্গামাটি যা, জাফলং যা। দুজনের মধ্যে
ভালোবাসা থাকলে চাঁদপুরও যা, সিঙ্গাপুরও তা। এইসব কিছুই বলা যাবে না। সাধারণ কোনো একটা ছেলের সঙ্গে চিত্রার বিয়ে হবে, যে নতুন বউকে নিয়ে রিক্সায় শ্বশুর বাড়িতে আসবে, রিক্সা ভাড়া কমানোর জন্য রিক্সাওয়ালার সঙ্গে চেঁচামেচি করবে। চিত্রা মার দিকে তাকিয়ে বলল, মা শুধু শুধু গাছে পানি দিচ্ছ, আকাশে কি রকম মেঘ করেছে দেখো, এক্ষুনি বৃষ্টি নামবে। শায়লা জবাব দিলেন না। চিত্রা বলল, মা একটা অনুরোধ রাখবে প্লিজ? স্কলারশিপের 1500 টাকা আমার কাছে আছে, চলো সবাই মিলে বাইরে খেতে যাই, ফুর্তি করে আসি। তুমি মুখ ভুতা করে আছো, দেখতে অসহ্য লাগছে। আমার মাথা ধরেছে, আমি কোথাও যাব না। চিত্রা বলল, মা শোনো, ওরা 3বার করে আমাকে দেখে গিয়ে জানিয়েছে মেয়ে পছন্দ হয়নি। আমি কি পরিমাণ অপমানিত হয়েছি তুমি বুঝতে পারছো না? তুমি মন খারাপ করে আমার অপমানটা আরও বাড়াচ্ছ। হাত মুখ ধুয়ে একটা ভালো শাড়ি পরে চলো যাই, হইচই করে আসি। বললাম তো আমার মাথা ধরেছে, তাছাড়া চাইনিজ ফুড আমার ভালো লাগে না। যাবে না? না। চিত্রা চিন্তিত গলায় বলল, মা আরও একটা দুঃসংবাদ আছে। তোমার মাছের মধ্যে মড়ক লেগেছে, আরেকটা মাছ মারা গেছে। দাড়িওয়ালা একটা গোল্ডফিশ ছিল না, ওইটা। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, এখনও শায়লা গাছে পানি দিচ্ছেন। ঘরে টেলিফোন বাজছে, শায়লার তাতে কোনো ভাবান্তর হচ্ছে না, অথচ কিছুক্ষণ আগে টেলিফোনের শব্দ শুনলেই চমকে উঠছিলেন। মীরা বারান্দায় এসে অবাক হয়ে বলল, মা তুমি বৃষ্টির মধ্যে গাছে পানি দিচ্ছ কেন? শায়লা পানির ঝাঁঝরি নামিয়ে রাখলেন। মীরা বলল, বড় খালা টেলিফোন করেছেন, তোমাকে চাচ্ছেন। শায়লা পানির ঝাঁঝরি রেখে উঠে এলেন। একটু সময় পেলে ভালো হতো, মেজাজ ঠিক খোরা যেত। গলার স্বর শুনে বড় আপা যেন বুঝতে না পারে সে মন খারাপ করেছে। হ্যালো বড় আপা, কেমন আছো? ভালো আছি। তোর গলা এরকম শোনাচ্ছি কেন? অসুখ নাকি রে? ঠান্ডা লেগেছে, একটু ঝরঝরো আছে। মেয়ের এত বড় শুভ সংবাদ আর তুই কিনা মেদেমারা হয়ে আছিস? শায়লার বুকে ধক করে উঠল। মেয়ের এত বড় শুভ সংবাদ মানে কি? হ্যালো শায়লা, এদিকে আমার বিপদটা শোন। আমার সমস্যা তো জানিস, কিছু হলেই নফল নামাজ মানত করে ফেলা। আমি 50 রাকাত নফল নামাজ মানত করেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে 50 রাকাত নামাজ পড়া সোজা কথা? শায়লার মাথা ঝিমঝিম করছে। সংবাদ কি শুভ? তাহলে চিত্রা এসব কি বলল? চিত্রার বড় খালা হড়বড় করে কথা বলছেন, তার মুখ ভর্তি পান, সব কথা পরিষ্কার বোঝাও যাচ্ছে না। তিনি বললেন, ছেলেপক্ষ কি বলেছে সব তো ডিটেল চিত্রাকে বলেছি। ওরা 2টার সময় টেলিফোন করেছে। মেয়ে তাদের খুবই পছন্দ। বিয়ের তারিখ করতে যায় সেপ্টেম্বরের 7। ছেলে বিয়ের পর হানিমুনে যাবে অস্ট্রেলিয়ার সিডনিতে। চিত্রার পাসপোর্ট আছে কিনা? না থাকলে ইমিডিয়েটলি করাতে বল। আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এনগেজমেন্ট করাতে চায়। কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলো। আমি তোর সঙ্গে কথা না বলেই বলে দিয়েছি সমস্যা নেই। সমস্যা আছে? না, কিসের সমস্যা? ওরা 10-15 জন আসবে, মেয়েকে রিং পরিয়ে দেবে। ওই রিং আবার আসছে ইংল্যান্ড থেকে। চিত্রার আঙ্গুলের মাপ চেয়েছে, কাল সকালের মধ্যেই আঙ্গুলের মাপ লাগবে। তোর মেয়ে রাজকপালী, এখন আল্লাহ আল্লাহ করে ছোটটাকে পার করতে পারলে তুই একেবারে ঝাড়া হাত পা। শোন শায়লা, আমি আজ সকালে নিজে এসে আঙ্গুলের মাপ নেব। চিত্রাকে বলে রাখবে যেন আমি না আসা পর্যন্ত বাইরে না যায়। এই কয়দিন ওর ইউনিভার্সিটি বন্ধ, ও ঘরে বসে থাকবে। শায়লা টেলিফোন নামিয়ে রেখে মাছের চৌবাচ্চার কাছে গেলেন। 2টা মাছ ঘর মরে ভেসে থাকার কথা, কোনো মাছ মরে ভেসে নেই। শায়লার চোখে পানি এসে যাচ্ছে। বৃষ্টি ভালোই পড়ছে, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পুরো ভিজে যেতে হবে। চিত্রার দরজা ধরে দাঁড়িয়েছে, সেখান থেকেই চেঁচিয়ে বলল, মা তুমি কি মদ পাল্টেছ? আমরা কি আজ বাইরে খেতে যাব? শায়লা বললেন, হ্যাঁ যাব। তুই মিথ্যা কথাগুলো কেন বললি? চিত্রা বলল, তুমি এত আপসেট হয়েছিলে দেখে মজা লাগলো। তুমি সত্যটা জেনে যাতে অনেক বেশি আনন্দ পাও, যাতে সেজন্যই মিথ্যা বানিয়ে বললাম। মা তুমি তো ভিজে যাচ্ছ, উঠে আসো। শায়লার বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে। তার মনে হচ্ছে তিনি কৈশোরে ফিরে গেছেন। তখন তারা থাকতেন ময়মনসিংহে। বৃষ্টি নামলেই বৃষ্টিতে ভেজা ছিল তার প্রধান শখের একটি। ময়মনসিংহ শহর থেকে চলে আসার পর আর ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা হয়নি। বৃষ্টি আসার আগে মুখের চিত্রা বাবা নিউ মার্কেটের কাঁচা বাজারে ঢুকে পড়লেন। কাঁচা বাজারে ঘুরতে তার ভালো লাগে। প্রথম কিছুক্ষণ তিনি সবজি দেখেন, কলার থোড় হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। একটা পাতা উঁচু করে ভেতরটা দেখেন, ফুলগুলি সোনালি আছে কিনা। থোড় কেনার সময় এটাই বিবেচ্য। সজনে ডাঁটা হাতে নিয়ে দোকানে দেখতে না পায় এমনভাবে পুট করে সজনে ডাঁটার মাথা ভেঙে গন্ধ শুখেন। গাছ থেকে সদ্য পেড়ে আনা ডাঁটার ঘ্রাণ একরকম, আর 7 দিনের বাসি চিমসে ধরা সজনের ঘ্রাণ অন্যরকম। তার আগ্রহ সবচেয়ে বেশি ক্যাপসিকামে। এই সবজি তিনি আগে কখনো খাননি। মরিচ মরিচ গন্ধ, আবার ঠিক মরিচও না। তিনি কাঁচা বাজারে যখনই ঢুকেন তখনই এই সবজিটা কিনতে ইচ্ছে করে। 15 টাকা পিসের সবজি কেনা সম্ভব না। তার চেয়েও বড় ভয় শায়লা রাগ করবে। নতুন কিছু নিয়ে গেলেই শায়লা রাগ করে। একবার তিনি 1 কেজি মেটে আলু নিয়ে গেলেন। শায়লা বলে, এ কি এনেছো তুমি? জিনিসটা কি, দেখতে এত কুৎসিত? তিনি মিনমিনি গলায় বললেন, মেটে আলু। মেটে আলুর নাম জীবনে শুনিনি। এটা কি বস্তু? জংলি আলু। চাষ করতে হয় না বনে বাজারে, আপনাতেই হয়, খেতে ভালো। আমাদের জঙ্গলি আলু খেতে হবে কেন? আমরা কি জঙ্গলি? উদ্ভট কিছু দেখলেই কিনে ফেলতে হয়? কি এক বস্তু নিয়ে এসেছো, কালো, ছাতা পড়ে আছে। তোমার মেয়েরাও তো এই জঙ্গলি জিনিস খাবে না। আমার জন্য আলাদা করে একটু রান্না করে দিও। তোমার জন্য আলাদা রান্না? এক বাড়িতে 2 রকমের রান্না? ভাবতেও খারাপ লাগলো না? একজন উর্দি আর পর বাবুর্চি রেখে দাও, যে শুধু তোমার রান্না বান্না করবে। জঙ্গলি আলু কিনবে, জঙ্গলি মুরগ কিনবে। বাজারে জঙ্গলি মুরগ পাওয়া যায় না।
মেটে আলু বাড়িতে রান্না হয়নি, রান্নাঘরের এক কোনায় কিছুদিন আলুগুলি পড়ে রইল। তারপর সেখানেই চারা গজিয়ে গেল। সোনালী এবং সবুজ রঙের গাছ প্রতিদিন একটু একটু করে বাড়ছে, দেখার মতো দৃশ্য। রহমান সাহেব প্রতিদিন অফিসে যাবার আগে টুক করে রান্নাঘরে ঢুকে দেখে আসতেন। একসময় তিনি বাড়ির পেছনে চারাগুলো পুঁতে দিলেন। গাছ যদি হয় মন্দ কি, গাছের জন্য আলাদা যত্ন করতে হবে না, জঙ্গলি গাছ, এদের যত্নও লাগে না। শাইলার নজরে হয়তো পড়বে না, বাড়ির পেছন দিকে সে যায় না। আরেকবার তিনি এক ডজন কুমড়ার ফুল নিয়ে এলেন। কুমড়ার ফুল সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও নেতিয়ে থাকা ফুল পাওয়া যায়। সেদিনের ফুলগুলি ছিল টাটকা, মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই গাছ থেকে পাড়া হয়েছে। ফুলের বোটায় কষ লেগে আছে। শাইলা ফুল দেখে ভুরু কুচকে বললেন, ফুল দিয়ে কি করতে হবে, বড়া বানিয়ে খাওয়াতে হবে? রহমান সাহেব নিচু গলায় বলেন, কুমড়া ফুলের বড়া অতি সুখাদ্য, টাটকা টাটকা ভেজে দিও, তোমার মেয়েরা পছন্দ করবে। শাইলা বিরক্ত গলায় বলেন, ঘরে বেসন নেই। কেন এইসব যন্ত্রণা করো? ফুল খাওয়ার দরকার কি? ফুল দেখার জিনিস, সেই ফুল খেয়ে ফেলতে হবে কেন? ফুলের বড়া ডুবা দিলে ভাজতে হয়, কি পরিমাণ তেল লাগে সেটা জানো? আমি প্রাণপণ চেষ্টা করছি খরচ কমাতে, আর তুমি চেষ্টা করছো কিভাবে খরচটা 3 গুণ করা যায়। রহমান সাহেব বেগুন কিনে আনলেন, তেল কিনে আনলেন। এত আয়োজনে শেষ পর্যন্ত ফুল ভাজা হলো না। শাইলা ফুল ধুতে গিয়ে দেখেন ফুলের ভেতর থেকে হলুদ পোকা বের হচ্ছে। তিনি তৎক্ষণাৎ বুয়াকে বললেন ফুল ফেলে দিয়ে আসতে। রহমান সাহেব আজ আর সত্যি বাজারে গেলেন না, সরাসরি মাছের এলাকায় চলে এলেন। কত রকমের মাছ সাজানো, দেখতেই ভালো লাগে। মেয়েরা যেমন শাড়ি গয়নার দোকানে ঘুরে বেড়াতে পছন্দ করে, সুন্দর কোনো শাড়ি দেখলেই বলে শাড়িটা নামান্ত, জমিনটা দেখি, রহমান সাহেবও তাই করেন। কোনো নতুন মাছ দেখলেই খুব আনন্দের সঙ্গে মাছ হাতে নেন। রামমোচ মাছের দাড়িতে হাত বেলাতে তার ভালো লাগে। টাটকা বোয়াল, মুখটা লাল, মনে হয় এইমাত্র ঠোঁটে লিপস্টিক দিয়েছে। মুগ্ধ হয়ে তাকে থাকার মতো দৃশ্য। টাটকা বাছা মাছ দেখে মনে হয় রূপার মতো, কেমন ঝকমক করে। রহমান সাহেব আজ এসেছেন মাছ কিনতে, দেখতে না। অনেক দিন থেকেই তার একটা ভালো ইলিশ মাছ কেনার শখ। গোল সাইজের মাঝারি ইলিশ, টুকে ঈষৎ লাল রঙের ছোপ। বরিশালের ইলিশ না, পদ্মার ইলিশও না, চাঁদপুরের ইলিশ। পদ্মার ইলিশ খুব সুস্বাদু বলে যে কথাটা প্রচলিত, এটা ঠিক না। এখন স্বাদের ইলিশ চাঁদপুরের ইলিশ। রহমান সাহেবের বাড়িতে এই মাছটা রান্না হয় না, কারণ চিত্রা ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না। গায়ে জ্বর নিয়ে একবার ইলিশ মাছ খেয়ে বমি করেছিল, তারপরেই মাছের গন্ধটা তার মাথায় ঢুকে গেছে। সে বলে দিয়েছে যদি ইলিশ মাছ রাখতেই হয়, সে যখন বাসায় থাকবে না তখন যেন রান্না হয়। শায়লা বাড়িতেই মাছ আনাই বন্ধ করে দিয়েছেন। সিজনের জিনিস সিজনে খেতে হয়। কমলার সিজনে একটা কমলার কুয়া হলেও মুখে দিতে হয়। জলপাইয়ের সিজনে লবণ মাখিয়ে একটা জলপাই খেতে হয়। বর্ষা হলো ইলিশের সিজন। বর্ষায় সর্ষে বাটা দিয়ে একবার ইলিশ না খেলে কিভাবে হয়? তবে ভালো ইলিশ এখন 400-500 টাকা কমে পাওয়াই যায় না। আজ এই টাকার ব্যবস্থাটাও হঠাৎ হয়ে গিয়েছে। রহমান সাহেব তার অফিসের ড্রয়ারে খুচরা টাকা রাখেন, বেশি না, সামান্যই। 2 টাকার কিছু নোট, 5-10 টাকার কয়েকটা নোট। সেখান থেকে সিগারেট কেনার টাকা দিতে গিয়ে দেখেন 500 টাকার একটা দোলা পাকানো নোট। তিনি নিজেই দোলা পাকিয়েছেন। মানিব্যাগ থেকে টাকা বের করে দোলা পাকানো তার স্বভাব। মাঝে মাঝেই কাজটা করেন, কেন করেন নিজেই জানেন না। তিনি দোলা পাকানো নোট নিয়ে সোজা করে দেখেন একটা 500 টাকা নোট। ইলিশ মাছ কেনার চিন্তাটা তখনই তার মাথায় আসে। মাছ কিনতে হবে, সরিষা কিনতে হবে। পুরনো সরিষার ঝাঁজ বেশি, কিন্তু তিতকুটে ভাব আছে। নতুন সরিষা কিনতে হবে, কাঁচামরিচ কিনতে হবে। রান্নার সময় দেখা যাবে বাসায় কাঁচামরিচ নেই। পুঁই শাকের বড়া পাতা খাওয়ার গেলে খুব ভালো হয়। ইলিশের পাতুড়ি রান্না করা যায়, তার অতি প্রিয় খাবারের একটি। খালি কাগজি লেবুও কেনা দরকার। কাগজি লেবুর সুঘ্রাণ মিশিয়ে পাতুড়িয়ে খাবার আনন্দই অন্যরকম। সব বাজার সারতে রাত 9টা বেজে গেল। রহমান সাহেবের মনে হলো এত রাতে ইলিশ মাছ নিয়ে গেলে রান্না হবে না। শায়লা অবশ্যই মাছটা ফ্রিজে রেখে দেবে, তার সময় সুযোগ অনুসারে ফ্রিজ থেকে বের করবে। রহমান সাহেব ঠিক করলেন তিনি মাছটা নিয়ে তার ছোট বোন ফরিদার বাসায় চলে যাবেন। সে থাকে কলা বাগানে, তার রান্নার হাত খুবই ভালো। তাকে বললেই হবে তোর জন্য মাছ এনেছি, তুই তো পাথরে খুব ভালো রান্না করিস, দেখি রান্না কর। সরিষা, কাঁচামরিচ সবই আছে, পুঁই পাতাও এনেছি। ফরিদা খুব আগ্রহ করে রান্না করবে এবং বলবে ভাইয়া খেয়ে যাও, না খেয়ে গেলে রান্না করা মাছ আমি নর্দমায় ফেলে দেবো, তোমার চোখের সামনেই ফেলবো, আমাকে তো তুমি চেনো না। তিনি বিড়বিড়ি করে বললেন বাড়িতে রান্না করেছে, ওরা না খেয়ে বসে থাকবে। ফরিদা বলবে থাকুক না, না খেয়ে বসে। একবেলা বোনের সঙ্গে খেলে ভাবি কি তোমাকে শাস্তি দেবে? কানে ধরে ওঠবোস করবে? বোনের কথায় না পেরে তিনি নিতান্ত অনিচ্ছায় রাজি হবেন, বলবেন আচ্ছা ঠিক আছে খেয়েই যাই। বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি ফরিদার বাসায় উপস্থিত হলেন। ফরিদা গরম চাদর গায়ে জড়িয়ে দরজা খুললো। তার চোখ মুখ লাল, চুল উস্কো খুস্কো। তিনি বললেন কি হয়েছে রে? ফরিদা বলল জ্বর এসেছে, সকাল থেকে বুকে ব্যথা করছে। ওকে বললাম ডাক্তারের কাছে নিয়ে যাও। ও বলল ডাক্তারেরা বিকালে চেম্বারে বসে, আমি সন্ধ্যাবেলা নিয়ে যাব। এখন বাজে 9:30, সাহেব এখনো ফিরে নাই। বুকে ব্যথা কি বেশি? দুপুরের বেশি ছিল, এখন কম। পানি খেলে ব্যথাটা কমে। 4-5 বালতি পানি খেয়ে ফেলেছি। জহির গেছে কোথায়? মনে হয় তাস খেলতে গেছে, তাসের নেশা হয়েছে। রোজ সন্ধ্যায় বন্ধুর বাসায় তাস খেলতে যায়। আমার ধারণা পয়সা দিয়ে খেলে। বলিস কি? ফরিদা কাঁদো কাঁদো গলায় বলল কত রকম যন্ত্রণার মধ্যে যে আছি তোমাকে কি বলবো, বলতে লজ্জাও লাগে।
পেগে কি মাছ? রহমান সাহেব ছোট নিঃশ্বাস ফেলে বললেন, তুই ইলিশ মাছ ভালো রাঁধিস, তোর জন্য একটা মাছ নিয়ে এলাম। মাছটা টাটকা, এক্ষুনি রেঁধে ফেল। টাটকা মাছের স্বাদই অন্যরকম। এখন মাছ রাঁধতে পারবো না ভাইয়া, রান্না বান্না আমার মাথায় উঠেছে। কত কিছু যে ঘটেছে তুমি কিছুই জানো না। বাবুর বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, এক রাত ছিল হাজতে। বলিস কি? রিক্সা করে যাচ্ছিল, পেছন থেকে একটা প্রাইভেট কার এসে রিক্সায় ধাক্কা দেয়। সে রিক্সা থেকে নেমে তার স্বভাবমতো গাড়ির ড্রাইভারকে টেনে বের করে চড় থাপ্পড় দেয়। গাড়িটা হলো সরকারি দলের এমপির। এমপি সাহেবের সারা গাড়িতে বসেছিল। বুঝতেই তো পারছো, এমপি সারা তো সহজ জিনিস না, এদের হম্বিতম্বি হওয়া মন্ত্রীদের মতো। এমপি সারার কারণে পুলিশ বাবুর বাবাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে গেল। জননিরাপত্তা আইনে মামলা দিয়ে দিবে এমন অবস্থা। শেষে মন্ত্রী টন্ত্রী ধরে ছাড়া পেয়েছে। গাড়ির ওই ড্রাইভারের পায়ে ধরে তাকে মাফ চাইতে হয়েছে। কি লজ্জা বলো তো ভাইয়া? লজ্জা তো বটেই। তো শরীরটা খারাপ, তুই বিশ্রাম কর, আমি উঠি। চা না খেয়ে যেতে পারবে না, চা খাও, আরেকদিন এসে খাবো। আচ্ছা ঠিক আছে, আরেকদিন এসে খেয়ে। এখন বসতে বলছি বসো। তোমার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে নাকি? জানি না তো। কি বলো জানি না? জানো ঠিকই বলবে না। তোমার কি ধারণা আমাদের বলে আমরা বিয়ে ভাঙিয়ে দেবো? ছি ছি, কি বলছিস? কিছু মনে করো না ভাইয়া, যা বললাম মনের দুঃখে বললাম। তোমাদের কোনো ব্যাপারেই তো এখন আমরা নেই। বাবুর জন্মদিন করলাম, ভাবিকে, তোমার দুই মেয়েকে আমি নিজে গিয়ে বলে এলাম। তুমি ঠিকই এলে, ভাবি এলো না। মেয়ে দুটাকে পাঠাতে পারতো, তাও পাঠালো না। হয়তো আমরা তোমার মেয়ের বিয়েতে দাওয়াতও পাবো না। বাবুর বাবা গরিব তো, এই জন্য এত অবহেলা। বড় লোক হতো, পাজের গাড়ি থাকতো, ঠিকই ভাবি দুই মেয়েকে নিয়ে বাবুর জন্মদিনে আসতো। ভাই আমার কথায় রাগ করছো না তো? না, রাগ করছি না। রাগ করলেও আমার মনে কথাই আমি বলবো। নিজের ভাইকে না বললে কাকে বলবো? ভাইয়া, চিত্রার যে ছেলের সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে নাকি বিরাট মালদার পার্টি, জাহাজের মালিক, বিদেশেই থাকে, হঠাৎ হঠাৎ দেশে আসে। আমি কিছুই জানি না। ফরিদা, আজকে উঠি, আমার শরীরটাও ভালো না। কি হয়েছে তোমার? মাঝে মাঝে মাথার খুব যন্ত্রণা হয়। তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীর খারাপ। চুল সব পেকে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো। ভিটামিন খাও ভাইয়া। বাবুর বাবা রোজ সকালে কি একটা ভিটামিন খাও। স্বাস্থ্য দেখো কত ভালো। এমপির শালার ড্রাইভারকে এক থাপ্পড় দিয়েছিল, এতেই ড্রাইভারের গাল বেঁকে গেছে। রহমান হাসলেন। ফরিদা রাগী গলায় বললেন, তুমি হাসবে না, হাসির কোনো কথা না। আমি ভিটামিন ফাইলটা নিয়ে আসছি, তুমি নিয়ে যাও। ওকে বলবো আরেক ফাইল কিনে নিতে। লাগবে না, তুই নাম বল, আমি কিনে নেবো। তুমি জন্মেও কিনবে না, তোমাকে আমি চিনি না। ফাইলটা নিয়ে যাও। ফরিদা ভিটামিনের ফাইল এনে রহমান সাহেবের হাতে দিতে দিতে বললো, ভাইয়া তুমি এতক্ষণ ছিলে, একবারও তো বাবুর খোঁজ করলে না। অথচ এই ছেলে বড় মামা বলতে পাগল। বাবু ঘুমাচ্ছে নাকি? না, ও গেছে তার চাচার সাথে। ওদের কম্পিউটার আছে, কম্পিউটারে গেম খেলতে গেছে। বাবুর একটা কম্পিউটারের এত শখ, অথচ এটাই দিতে পারছি না। ঘরে একটা কম্পিউটার থাকলে কত জ্ঞান হয়। ভাইয়া একটু চেষ্টা করে দেখো তো, লোনে কম্পিউটার কেনা যায় কিনা। মাসে মাসে লোন শোধ দিয়ে দিতাম। আমার তো এরকম পরিচিত কেউ নাই। তারপরে ওকে জিজ্ঞেস করে দেখো। আমি তো আর তোমাকে কিনে দিতে বলছি না। মানুষের কাছ থেকে চেয়ে চিনতে উপহার নেওয়া আমার স্বভাবের মধ্যে নেই। রহমান সাহেব বাড়ি ফিরলেন কাক ভেজা হয়ে। বাস থেকে অনেকটা পথ বৃষ্টিতে হাঁটতে হয়েছে। রিক্সা ছিল 5 টাকা ভাড়ার জায়গায় সব রিক্সাই চাচ্ছে 15 টাকা। একজন চাইলো 20 টাকা। তিনি বৃষ্টিতে ভিজেই রওনা হলেন। আষাঢ় মাসের বৃষ্টিতে ঠান্ডা লাগে না, শ্রাবণ মাসের বৃষ্টিতে গায়ে কাঁপন ধরে যায়। বাড়ির কাছাকাছি এসে তার মনে হলো ঝড় এসে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে ঠকঠক শব্দ হচ্ছে। খুব খিদেও লেগেছে। ইলিশ মাছ গরম গরম ভেজে দিলে 1 গামলা ভাত খেয়ে ফেলা যেত। বাড়িতে কেউ নেই। কাজের বুয়া চৈতরির মা আয়োজন করে টিভি দেখছে, সামনে পানের বাটা। রহমান সাহেবকে দেখে চৈতরির মা বলল, ঘালু যান, বাড়িতে কেউ নাই। রহমান সাহেব বললেন, আচ্ছা। তারা হেই সন্ধ্যা কাইলে গেছে, এখন রাত বাজে 10টা, টিভির খবরও শেষ। রহমান সাহেব আবারও বললেন, আচ্ছা। বাড়িতে কেউ নেই শুনিয়ে তিনি শান্তি বোধ করছেন। তাকে কৈফিয়ত দিতে হবে না। কেউ কঠিন গলায় জানতে চাইবে না, বাড়ি ফিরতে তো রাত হলো কেন, বৃষ্টিতে ভেজার দরকার পড়লো কেন। চৈতরির মা, আজ রান্না কি? ডিমের সালন, কুমড়া ভাজি, ডাল, ভাত দিয়ে দাও। আমি গোসল করে আসি, পায়ের নোংরা পানি লেগেছে। গরম পানি দিব খালু যান? চুলাত গরম পানি আছে। আচ্ছা দাও। আম্মার জন্য চিন্তা লাগতাছে খালু যান। সেই সন্ধ্যাকালে গেছে, এখন বাজে রাত 10টা। দেশের অবস্থা ভালো না। রহমান সাহেব কিছু বললেন না। তোয়ালে হাতে বাথরুমের দিকে রওনা হলেন। স্ত্রীকন্যাদের জন্য তার কেন কোনো দুশ্চিন্তা হচ্ছে না এটা ভেবে সামান্য চিন্তিত বোধ করলেন। তার ইচ্ছা করছে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়তে। বৃষ্টি রাতে ঘুমটা আরামের হবে, যদিও ঘুমানো ঠিক হবে না। ওদের ফিরে আসা পর্যন্ত জেগে থাকতে হবে। রহমান সাহেব গরম পানি দিয়ে আরাম করে গোসল করলেন, ভাতও খেলেন আরাম করে। তার পকেটে রাখা সিগারেটের প্যাকটা ভিজে ভিজে নেতা হয়ে গেছে। চৈতরির মা চুলার পাশে রেখে সেই নেতা নেতা সিগারেটও ঠিক করে ফেললো, কিন্তু তিনি আরাম করে সিগারেট ধরালেন। তার নিজেকে এখন সুখী মানুষ বলে মনে হতে লাগলো। জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো। অফিসে দুপুরে খাবার পরপর একটা পান খান, কিন্তু এ বাড়িতে পান খাওয়া নিষেধ। শায়লা পান চিবানো দেখতেই পারে না। এ বাড়িতে শুধু চৈতরির মার পান খাওয়ার অনুমতি আছে। খালু যান, আপনার টেলিফোন। ছোট আপা টেলিফোন করছে। রহমান সাহেব ভয়ে ভয়ে টেলিফোন ধরতে গেলেন। বাড়ির কেউ টেলিফোন করছে শুনলেই তার ভয় ভয় লাগে। নিজেকে অপরাধী মনে হয়, যেন টেলিফোনে তার কাছে কেউ কৈফিয়ত তলব করবে। হ্যালো বাবা।
হ্যাঁ, আমরা বাইরে খেতে এসেছিলাম, সেখান থেকে বড় খালার বাসায় গিয়েছি, বড় খালা ছাড়ছে না, আমরা রাতে এখানে থেকে যাব। আচ্ছা, আপার বিয়ে ঠিক হয়ে গেছে, তারিখও হয়ে গেছে, সেপ্টেম্বরের 7 তারিখ শুক্রবার। আচ্ছা, আমরা ভেবেছিলাম ওরা বোধহয় করে দেবে, তুমি কি ভেবেছিলে ইয়েস না ন? বিয়ের কথাবার্তার আলাপ আলোচনার কিছুই রহমান সাহেব জানেন না, তারপরেও বললেন ইয়েস ভেবেছিলাম। আমিও ইয়েস ভেবেছিলাম, আপাকে কেউ দেখবে আর পছন্দ করবে না, এটা হতেই পারে না। বাবা, তুমি মার সঙ্গে কথা বলো। শাইলা গম্ভীর গলায় বললেন, তুমি কখন বাসায় এসেছো? রহমান সাহেব মিনমিন করে বললেন, আজ একটু দেরি হয়েছে। এটা তো নতুন কিছু না, দেরি তো রোজই হচ্ছে। চিত্রা তার স্কলারশিপের টাকায় আজ আমাদের খাওয়ালো, তোমাকেও নিয়ে যেতে চাচ্ছিল, তুমি তো রাত 10টার আগে ভাষাতেই ফেরো না, কোথায় কোথায় ঘুরে বেড়াও কে জানে। ভাত খেয়েছো? দরজা ভালো করে বন্ধ করে ঘুমাবে। রান্নাঘরে গিয়ে দেখবে গ্যাসের চুলা বন্ধ করা হয়েছে কিনা। আচ্ছা, মাছের চৌবাচ্চায় সিগারেটের টুকরা ফেলবে না। আচ্ছা, প্রতিদিন না করে তারপরেও তো ফেলো। আর ফেলবো না। চিত্রার বিয়ে তো ঠিক হয়ে গেল, এই বৃহস্পতিবারে এনগেজমেন্ট, দয়া করে বাসায় থেকো। ওই দিন আবার ভাই বোনদের বাসায় রওনা হয় না। তোমার একমাত্র কাজই তো আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে ফকিরের মতো ঘুরে বেড়ানো। চিত্রার এনগেজমেন্টের দিন তুমি যদি অফিসের 2-1 কলিগকে বলতে চাও বলতে পারো, তাই বলে অফিস শুধু সবাইকে নিয়ে এসো না। আচ্ছা, টেলিফোন রাখলাম, চিত্রাকে কিছু বলবে না? থাক, মেয়েকে অভিনন্দন দাও, ধরো আমি চিত্রাকে দিচ্ছি। রহমান সাহেব অনেকক্ষণ টেলিফোন ধরে বসে রইলেন। চিত্রা বোধহয় দূরে কোথাও ছিল। রহমান সাহেব কিছুতেই ঠিক করতে পারলেন না মেয়েকে কি বলবেন। চিত্রা, তোমাকে বিয়ে ঠিক হবার কারণে অভিনন্দন, এই ধরনের কথা কি মেয়েকে বলা যায়? এ তো মহাবিপদ। হ্যালো বাবা। হ্যাঁ, তোমার একটা চাইনিজ পাওনা রইল, একদিন তুমি শুধু আর আমি চাইনিজ খেয়ে আসবো। কবে? তুমি যেদিন বলবে সেদিন। তুমি যদি আগামীকাল খেতে চাও, আগামীকালই যাব। যাবে আগামীকাল? আচ্ছা, টেলিফোন রাখি বাবা। আর কিছু বলবে না? যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা। রহমান সাহেবের খুব আনন্দ লাগছে, জ্বর জ্বর ভাব পুরোপুরি চলে গেল। জৈতরীর মা টিভি দেখছে, তার ইচ্ছা করছে জৈতরীর মার সঙ্গে বসে টিভি দেখতে। রহমান সাহেব বললেন, জৈতরীর মা, তোমার পানের বাটা থেকে একটা পান বানিয়ে দাও তো। আর শোনো, আগামীকাল রাতে আমার জন্য কিন্তু রান্না করবেন, আমি বাইরে খাবো, আমার দাওয়াত আছে। যে আচ্ছা, পানে জর্দা দিব? হে দাও, বেশি দিও না। তিনি পান খেলেন, পানের সঙ্গে সিগারেট খেলেন। জৈতরীর মার সঙ্গে গানের অনুষ্ঠান দেখলেন। ঘুমোতে যাওয়ার আগে দরজা বন্ধ করতে গিয়ে দেখেন বৃষ্টি থেমে গেছে, মেঘের ফাঁকে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেজা বাগান বিলাসের পাতা চকচক করছে, মনে হচ্ছে চাঁদের আলো আঠার মতো গাছের গায়ে লেগে গেছে। মাছের চৌবাচ্চার পাশে কে যেন বসে আছে, সিগারেট টানছে। সিগারেটের আগুন উঠছে নামছে, তার দিকে পেছন দিয়ে বসেছে বলে তিনি মুখ দেখতে পাচ্ছেন না। রহমান সাহেব দরজা খুলে বাইরে বের হয়ে এলেন। চৌবাচ্চার পাশে দাঁড়ানোর মানুষটা তার পায়ের শব্দ পেয়ে চমকে উঠে দাঁড়ালো। কে? চাচাজি, আমি মজনু। ও আচ্ছা, তুমি কি করছো? কিছু করছি না চাচাজি। রহমান সাহেব মানুষটাকে চিনতে পারছেন না, তবুও পরিচিত মানুষের মতো কথা চালিয়ে যাচ্ছেন। তার ধারণা কিছুক্ষণের মধ্যেই তিনি চিনতে পারবেন। তার এই সমস্যা আগে ছিল না, কিছুদিন হলে হচ্ছে। পরিচিত মানুষদেরও চিনতে সময় লাগে, তবে শেষ পর্যন্ত চিনতে পারেন। ছেলেটাকে এখন চিনলেন। ভাড়াটে নিজাম সাহেবের চাচাতো ভাই, তাদের সঙ্গেই থাকে। বছর 2 আগে চাকরির খুঁজে এসেছিল, চাকরি হয়নি। সে এই বাড়িতেই আছে। নিজাম সাহেবের যাবতীয় কাজকর্ম করে দিয়ে বাজার করা, ইলেকট্রিসিটি বিল দেয়া, ঘর মুছে দেয়া, সব কাজে সে পারদর্শী। রোজই যে ছেলের সঙ্গে দেখা হয়, তাকে চিনতে না পারায় রহমান সাহেবের খুবই অবাক লাগলো। তুমি একটু আগে সিগারেট খাচ্ছিলে না? মজনু জবাব দিল না, মাথা নিচু করে রইল। রহমান সাহেব আনন্দিত গলায় বললেন, জ্বলন্ত সিগারেটের টুকরাটা তুমি চৌবাচ্চায় ফেলেছো, তাই না? জি। একটা রহস্যভেদ হলো, বুঝলে বাবা। চিত্রার মার ধারণা আমি এই চৌবাচ্চায় সিগারেট ফেলতাম, অথচ আমি ফেলতাম না। রোজ সকালে সিগারেটের টুকরা দেখা যেত। তখন আমি কি ভাবতাম জানো? আমি ভাবতাম আমি সিগারেট ফেলে ভুলে যাচ্ছি। ইদানিং আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে। শুরুতে তুমি যে কথাবার্তা বলছিলে, আমি তোমাকে চিনতে পারছিলাম না। তুমি বললে না তোমার নাম মজনু, আমি ভাবলাম কোন মজনু বাবা? তুমি কি খাওয়া দাওয়া করেছ? মজনু চুপ করে রইল। রাত 12টার মতো বাজে, এখনো না খেয়ে আছে। যাও, খেয়ে শুয়ে পড়ো। মজনু নিচু গলায় বলল, ভাত খাবো না চাচাজি। খাবে না কেন? ভাইজানের বাসায় যেতে ভয় লাগছে। কেন? ভাইজান 3,500 টাকা দিয়ে আমাকে এক জায়গায় পাঠিয়েছিল। টাকাটা হাইজেকাররা নিয়ে গেছে। ওনাকে এটা কিভাবে বলবো বুঝতে পারছি না। উনি বিশ্বাস করবেন না, উনি ভাববেন টাকাটা আমি মেরে দিয়েছি। তা মনে করবেন কেন? ভাইজান আমাকে বিশ্বাস করে না। চাচাজি, আমি খুবই গরিব, কিন্তু এইসব কাজ আমি করি না। বিশ্বাস না করলে না করবে, তাই বলে ভাত না খেয়ে থাকবে নাকি? যাও, সব খুলে বলো, তারপর খাওয়া দাওয়া করো। তোমাকে তো আর না খাইয়ে রাখবে না। আচ্ছা যাই। এমন খিদা লেগেছে চাচাজি, খিদার চোটে মাথার বেদনা শুরু হয়েছে। চাচাজি, আমার জন্য একটু দোয়া করবেন।
অবশ্যই দোয়া করব, অবশ্যই করব। আমার জন্য একটা চাকরির চেষ্টাও দেখবেন চাচাজি। আমি ইন্টারমিডিয়েট পাস, 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাই নাই, এসএসসিতে ফার্স্ট ডিভিশন ছিল, জেনারেল অঙ্কে লেটার মার্ক ছিল। যে কোনো চাকরি আমি করব চাচাজি, পিওনের চাকরি, দারোয়ানের চাকরি, ক্লাস 2-3 ছাত্রদের প্রাইভেটে পড়াতে পারবো। একটু চেষ্টা নেবেন চাচাজি, খুব কষ্টে আছি। আমি চেষ্টা নেব, যাও খেতে যাও। আজ তোমাদের বাসায় রান্না কি? গরুর মাংস, দুপুরে গরুর মাংস এনেছিলাম। এরা দুপুরে যা রাঁধে রাতে সেটাই খায়, রাতে ভাত ছাড়া আর কিছু রান্না হয় না। দুপুরে যদি ডাল শেষ হয়ে যায় রাতে আর ডাল রাঁধবে না, আমি ডাল ছাড়া খেতে পারি না। রহমান সাহেব আগ্রহের সঙ্গে বললেন, আমিও পারি না। আগে সব তরকারির সঙ্গে ডাল খেতাম। চিত্রার মা বলতো সব কিছুর সঙ্গে ডাল মেশালে তরকারির স্বাদ পাবে কিভাবে। এখন সবার শেষে ডাল খাই, অভ্যাস হয়ে গিয়েছে, মানুষ অভ্যাসের দাস। চাচাজি আমি যাই। যাও, কোনো দুশ্চিন্তা করবে না। আমার চাকরির ব্যাপারে একটু মাথায় রাখবেন চাচাজি। অবশ্যই মাথায় রাখবো। রহমান সাহেবের ঘুম চটে গেছে, তিনি আরও কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করলেন। মজনুর সমস্যার সমাধান হয়েছে কিনা এটা না জেনে ঘুমোতে যেতেও ইচ্ছে করছে না। বেচারা ঢাল ছাড়া খেতে পারে না। ওদের বাড়িতে আবার রাতের রান্না হয় না। দুপুরের ডাল আছে কিনা কে জানে, তার বাড়িতে ডাল আছে, এক বাটি ডাল পাঠিয়ে দিলে পারবো। তিনি চৌবাচ্চার পাশে বসে একটা সিগারেট ধরালেন। শায়লা আজ চৌবাচ্চার মাছ জারে ভরতে ভুলে গেছে। মাছগুলি মনের আনন্দে ছোটাছুটি করছে। বৃষ্টির পানি পেয়ে তাদের বোধহয় ভালো লাগছে। চৌবাচ্চায় তাদের প্রতিবিম্ব চট করে চোখে পড়ে না, মাথায় এদিক ওদিক করতে হয়। রহমান সাহেব মাথায় এদিক ওদিক করে চাঁদ দেখতে লাগলেন। এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটলো। বড় একটা মাছ পানির ভেতর থেকে মুখ বের করে খুবই ক্ষীণ কিন্তু স্পষ্ট গলায় বলল, আজ আমাদের খাবার দেওয়া হয়নি। রহমান সাহেবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ঘটনা কি? মাছ কেন মানুষের মতো কথা বলবে? তার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেলে তো সর্বনাশ, চাকরি চলে যাবে। এরা তাকে কোনো পাগলাগারদে ভর্তি করিয়ে দেবে। পাগলদের সঙ্গে থেকে তার মাথা আরও খারাপ হবে। তিনি চৌবাচ্চার দিকে আবারও তাকালেন। বড় মাছটা মুখ বের করে ঠোঁট নাড়ছে, তবে এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু বিজ বিজ শব্দ হচ্ছে। রহমান সাহেব বিড়বিড় করে বললেন, আল্লাহ রহম করো গো, রহম করো। মেয়ের এনগেজমেন্ট উপলক্ষে শায়লা অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছেন। অফিস থেকে ছুটি নিয়ে এর আগেও তিনি নেন, কিন্তু এবারে ছুটি দরখাস্ত লিখতে যে আনন্দ পেয়েছেন সে আনন্দ কখনো পাননি। ডিরেক্টর সাহেব বললেন, বিয়ে দিয়ে পারবো তো বড় মেয়ে, আর আপনার আছে তো জানতামই না। আপনাকে দেখেই কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মনে হয়। ছেলে কি করে? শায়লা গম্ভীর আনন্দের সঙ্গে বললেন, মেরিন ইঞ্জিনিয়ার। ডিরেক্টর সাহেব অবাক হয়ে বললেন, ভালো ছেলে পেয়েছেন তো। প্রেমের বিয়ে নাকি? জি না, আমার মেয়েরা প্রেম করা টাইপ না, ঘরোয়া ধরনের মেয়ে। ছেলের বাবা কি করেন? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, এখন রিটায়ার করেছেন। ছেলের দাদাকে আপনি হয়তো চিনবেন, সাবিউল্লাহ খান, সোহরাওয়ার্দী সাহেবের আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। বাহ বাহ, বড় গাছে ধরি বেঁধেছেন, ভেরি গুড। স্যার, আমি খুবই খুশি হব যদি মেয়ের এনগেজমেন্টের দিন উপস্থিত থাকেন। আমার তো তেমন কেউ নেই, ছেলে পক্ষ হলো জাহাজ আর আমরা কাগজের নৌকা। যাব, আমি অবশ্যই যাব। বিয়ে হচ্ছে কবে? সেপ্টেম্বরের 7 তারিখ। ছেলের আত্মীয় স্বজন বেশিরভাগই থাকে দেশের বাইরে। বড় ছেলের বিয়ে, আত্মীয় স্বজন সবাই আসবে, এই জন্য সময় নিচ্ছে। ভালো সংবাদ, খুবই ভালো সংবাদ। শায়লা 4 দিনের ছুটি নিয়েছেন, এই খবর শুনে চিত্রা হাসতে হাসতে বলল, 4 দিন তুমি ঘরে বসে থেকে কি করবে? তোমার কি আজ কি? শায়লা অবাক হয়ে বললেন, কি বলিস তুই? আমার কোনো কাজ নেই? না নেই, ওরা আসবে, চাটা খেয়ে চলে যাবে, তার জন্য 4 দিন ছুটি নিলে? চায়ের সঙ্গে নাস্তা কি তৈরি করবে সেটা কিন্তু চিন্তা করার জন্য 2 দিন, আর নাস্তা বানানোর জন্য 2 দিন। শায়লা বিরক্ত হয়ে বলেন, তুই বুখার মতো কথা বলবি না। মাথার গামে আমার পাগলা কুত্থার মতো অবস্থা। নিঃশ্বাস ফেলার মতো সময় পাবো কি না জানি না। পুরো সপ্তাহটাই ছুটি নেওয়া উচিত ছিল। প্লিজ বলো তো, এত কি কাজ তোমার? শায়লা মেয়ের সামনে থেকে উঠে গেলেন। মেয়েকে কাজ বলার মতো সময় তার নেই। এনগেজমেন্টের দিনে পরার জন্য শাড়ি কিনতে হবে, এক সেট হালকা গয়না বানিয়ে নেবেন, খাবার দাবার কিছু গড়ে দেওয়া হবে, কিছু বাইরে থেকে কেনা হবে, এটাও ঠিক করতে হবে। এদিকে চিত্রার উত্তরার খালা টেলিফোন করে বলেছেন একজন কাজের সঙ্গে যোগাযোগ রাখতে। অনেক সময় এরকম হয়ে যায়, তখন তাদের মুখের পক্ষে কোনো মুরব্বী বলে বসেন বিয়ে পড়ানো হয়ে যাক, তখন তাদের মুখের উপর নাও করা যাবে না। এনগেজমেন্টের দিন বরকে কি দেওয়া হবে বা না দেওয়া হবে সেটা নিয়েও আলোচনার দরকার। ছেলে তাকে সালাম করবে, তখন একটা আংটি তো তাকে পরাতে হবে। 1500 টাকা দামের সস্তার আংটি কিনলে চলবে না, ওদের সম্মানের দিকে লক্ষ্য রেখে আংটি কিনতে হবে। বড় গাছে নৌকা বাঁধার সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। নৌকা যত ছোট অসুবিধা তত বেশি। এদিকে কাকতালীয়ভাবে একটা ব্যাপার ঘটে গেছে। গত মাসে টিভি থেকে চিত্রা গান গাওয়ার প্রোগ্রাম পেয়েছিল, সেই গান রেকর্ড করা হয়েছে, প্রচার হয়নি। গানটা প্রচার হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। এর চেয়ে ভালো সংবাদ আর কি হতে পারে?
বরপক্ষের আসার কথা 4টায়, ওরা নিশ্চয়ই সময়মতো আসবে না, আসতে আসতে 5টা বাজবে, কথাবার্তা বলা নাস্তা খাওয়া এতে 6টা বেজে যাবে। তখন হঠাৎ শায়লা চমকে উঠে বলবেন, আশ্চর্য, ভুলেই তো গেছি, আজ টিভিতে চিত্রার প্রোগ্রাম আছে। এই তোরা কেউ টিভিটা ছাড় না, বাসার টিভিটা খারাপ, মাঝে মাঝে রং চলে যায়, টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, উত্তর আর বড় আপার টিভিটা এনে রাখতে হবে। তবে মেয়ের গান নিয়ে আদিক্ষেতা করা যাবে না। গানের মাঝখানে শায়লা উঠে যাবেন নিজের জন্য চা বানিয়ে আনতে, চা নিয়ে ঢুকবেন গান শেষ হবার পর এবং বলবেন, গান শেষ হয়ে গেল নাকি? যেন টিভিতে গান গাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। গানের অনুষ্ঠানের পর খুব স্বাভাবিকভাবে গান প্রসঙ্গে কিছুক্ষণ কথা হবে। তখন শায়লা বলবেন, ক্যাসেট কোম্পানিগুলি গানের ক্যাসেট বের করতে চায়, আমি রাজি না। মেয়ে তো একেবারেই রাজি না, তার কাছে গান হলো খুবই পার্সোনাল ব্যাপার, নিজের আনন্দের জন্য গান করা। ক্যাসেটে গান বের করা মানে মানুষের ঘরে ঘরে তার গলার স্বর পৌঁছে দেওয়া, এটা নাকি চিত্রার ভালো লাগে না। আমি অবশ্যই এসব কিছু ভাবি না, তারপরেও কেন জানি ক্যাসেট বের করা আমার ভালো লাগে না। চিত্রার কিছু বান্ধবীকে খবর দেওয়া দরকার, যে কোনো উৎসবে মেয়েরা সেজেগুজে কলকল করতে থাকলেই উৎসবটা জমে। তবে খেয়াল রাখতে হবে কোনো মেয়েকেই যেন চিত্রার চেয়ে সুন্দরী না দেখায়, তখন সবার চোখ গিয়ে পড়বে ওই মেয়েটার দিকে। কোন একটা পার্লার থেকে চিত্রার চুলও সেট করে আনতে হবে, খুব সিম্পল ধরনের সেটিং। জবরজং দেখালে চলবে না, আবার ঘরে বসে হাত খোপা করে ফেলেছে এরকম মনে হলেও চলবে না। কত সমস্যা। শায়লা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তবে এই দীর্ঘ নিঃশ্বাসে আনন্দ মিশে রইল। রহমান সাহেবকে অফিসে আজ একটু অস্থির দেখাচ্ছে। 11টা বাজেনি, এর মধ্যে 3বার চা খেয়েছেন, 2বার জর্দা দিয়ে পান খেয়েছেন, 4 খিলি পান আনিয়ে রেখেছেন, ইচ্ছা হলেই খাবেন। অফিসে কারো সঙ্গে তার তেমন সদ্ভাব নেই, তবে অফিসের বেয়ারা রতনকে তিনি খুবই পছন্দ করেন। সে যখন চা বা পান নিয়ে আসে তার সঙ্গে তিনি সংসারের কিছু টুকিটাকি কথা বলেন। আজ রাতে তিনি বড় মেয়ের সঙ্গে চাইনিজ হোটেলে খেতে যাবেন, এই কথা রতনকে বলেছেন। গলা নিচু করে প্রায় ফিসফিস করে বলেছেন, হোটেলের খাওয়া আমার খুবই পছন্দ, বড় মেয়েটা এমন একটা শখ করেছে এই জন্যে যাওয়া। ছেলে মেয়েদের শখের দিকটা বাবা মাকে দেখতে হয়। রতন বেশিরভাগ সময় আলাপ আলোচনায় অংশ নেয় না, তবে এমনভাবে কথা শুনে যে মনে হয় খুব আগ্রহ নিয়ে কথা শুনছে। রহমান সাহেব ঠিক করেছেন অফিস ছুটির পর রতনকে কাল রাতে মাছের ব্যাপারটা বলবেন। কিভাবে মাছটা তাকে বলল আজ আমাদের খাবার দেওয়া হয়নি, সে অবিশ্বাস করবে না, অন্য কাউকে বলেও বেড়াবে না। অফিস ছুটির পরও রহমান সাহেব বেশ কিছুক্ষণ থাকেন। ফাঁকা অফিসে কিছুক্ষণ একা বসে থাকতে তার ভালো লাগে। তখন রতন তার জন্য লেবু চা নিয়ে আসে। এই চায়ের দাম রতন কখনোই তাকে দিতে দেয় না। রহমান সাহেবের ইচ্ছা করছে মেয়ের এনগেজমেন্টে রতনকে দাওয়াত করতে। শায়লা তো বলেছে অফিসের কোনো কলিগকে বলতে ইচ্ছা করলে তিনি বলতে পারেন। তবে যদি প্রকাশ হয়ে পড়ে রতন একজন পিয়ন তাহলে সমস্যা হতে পারে। রতন যদি ভালো মতো সেজেগুজে ফিটফাট হয়ে যায় তাহলে তাকে পিয়ন মনে হবে না। রতনকে তিনি দাওয়াতের কথা বলেননি কিছু, শুধু বলে রেখেছেন বৃহস্পতিবারটা খালি রেখো, এক জায়গায় যেতে হতে পারে। রতন ঘাড় কাত করে রেখেছে। কোথায় যেতে হবে কি ব্যাপার কিছুই জিজ্ঞেস করেনি। লাঞ্চের মিনিট 10 আগে রহমান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অফিসের বড় সাহেবের সঙ্গে কথা বলা দরকার। লাঞ্চের সময় বড় সাহেব বাসায় লাঞ্চ করতে যান, বেশিরভাগ সময়ই ফেরেন না। এই অফিসে সবাই বড় সাহেবের বয়ে তটস্থ হয়ে থাকে, তবে তিনি ভয় পান না। তিনি যথাসময়ে অফিসে আসেন, মন লাগিয়ে কাজ করেন, যথাসময়েরও পরে অফিস থেকে বাড়িতে যান। গত 5 বছরে একদিনের জন্যও ছুটি নেননি। তার টেবিলে কোনো পেন্ডিং ফাইল নেই, তার ভয় পাওয়ার কি আছে। তবে বড় সাহেবের চেহারা রাগী রাগী, গলার স্বরও রাগী। তিনি বড় সাহেবকে এমন কিছু বলতে যাচ্ছেন না যে বড় সাহেব রাগ করবেন এবং রাগে স্বর বের করবেন। বড় সাহেব টেলিফোনে কথা বলছিলেন। পর্দা সরিয়ে এই দৃশ্য দেখে রহমান সাহেব ঠিক করতে পারলেন না ঘরে ঢুকবেন নাকি ঢুকবেন না। কেউ টেলিফোনে কথা বললে হুট করে ঘরে ঢুকে পড়া ঠিক না। টেলিফোনে লোকজন অন্তরঙ্গ কথা বলে। বড় সাহেব হাতের ইশারায় রহমান সাহেবকে ঘরে ঢুকতে বললেন এবং ইশারা করলেন চেয়ারে বসার জন্য। এটা একটা বিশেষ ভদ্রতা। বড় সাহেবের চেয়ে অনেক নিচের অফিসার সেকশনাল ইনচার্জ পরিমল বাবু এই ভদ্রতা করেন না। তার ঘরে ঢুকলে তিনি বসতে বলেন না, কেউ বসে পড়লে বিরক্ত হয়ে যান। বড় সাহেব টেলিফোন কানে রেখেই রহমান সাহেবের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, স্যার আপনার কথা শেষ হোক তারপর বলি, একসঙ্গে দুইজনের কথা শোনা মুশকিল। বড় সাহেবের ভুরু কুচকে গেল, মুখের মধ্যে রাগ রাগ ভাব চলে এলো। রাগ করার মতো কোনো কথা রহমান সাহেব বলছেন কিনা তা বুঝতে পারলেন না। বড় সাহেব টেলিফোন রিসিভার নামিয়ে রেখে শুকনো মুখে বললেন, টেলিফোন নামালাম, এখন বলুন কি ব্যাপার। রহমান সাহেব বললেন, একটা চাকরির ব্যাপারে এসেছি স্যার। বড় সাহেব বিস্মিত হয়ে বললেন, কি চাকরি? একটা ছেলে স্যার, খুবই বিপদগ্রস্ত, অতি ভালো ছেলে, ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, অঙ্কে লেটার ছিল, ইন্টারমিডিয়েট রেজাল্ট সামান্য খারাপ হয়েছে, 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি। বড় সাহেব কথার মাঝখানেই বললেন, হোল্ড এ সেকেন্ড, আমার কি চাকরির কোনো জন্য বিজ্ঞাপন দিয়েছি? জি না স্যার। তাহলে আমাকে চাকরির কথা বলছেন কেন? স্যার ছেলেটা আমাকেই চাকরির কথা বলেছে, আমি চাকরি কোথায় পাবো? আপনারা বড় মানুষ, আপনাদের কত যোগাযোগ, যে কোনো চাকরি পেলেই চলবে, পিয়ন, দারোয়ান, টি বয়।
নাম কি ছেলের? নামটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লেই আপনাকে জানাবো। যে ছেলের চাকরির জন্য সুপারিশ করছেন তার নামই মনে নেই? ছেলে কি আপনার আত্মীয়? জি না, ভাড়াটের চাচাতো ভাই। স্যার ছেলেটা খুবই কষ্টে আছে, একটু দেখবেন। ক্লাস 2-3 পর্যন্ত ছেলে মেয়েকে সে প্রাইভেটে পড়াতে পারবে। বড় সাহেব কিছু বললেন না, বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। রহমান সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, নামটা মনে পড়লেই আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ, আজ দিনের মধ্যেই জানাবো। ইমার্জেন্সি কিছু নেই, আজ দিনেই যে জানাতে হবে তা না। রহমান সাহেব নিজের সিটে ফিরে ড্রয়ারটা খুলতেই নাম পড়ল মজনু। লাইলি মজনুর মজনু। তিনি প্রায় সঙ্গে সঙ্গেই উপরে উঠে গেলেন। বড় সাহেবও লাঞ্চের জন্য বের হচ্ছিলেন, তাকে নামটা জানিয়ে দিলেন। নামটা মনে পড়েছে স্যার, মজনু, লাইলি মজনুর মজনু। বড় সাহেব কিছু বললেন না, তবে তাকে দেখে মনে হলো তিনি রহমান সাহেবের কথাবার্তা এক ধরনের মজা পাচ্ছেন। অফিস ছুটির পর রতন রং চা নিয়ে এলো। রহমান সাহেব বললেন, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে, মেয়ে বাইরে খেতে নিয়ে যাবে, লন্ড্রি থেকে কাপড় আনতে হবে, গতকালের মতো ঝড় বৃষ্টি না হলেই হয়। বেচারি আশা করে আছে আমাকে নিয়ে যাবে, ঝড় বৃষ্টি হলে তো যেতে পারবো না। যাদের গাড়ি আছে তাদের অবশ্য কোনো সমস্যা নেই, ঝড় বৃষ্টি হলেই বরং তাদের সুবিধা, বৃষ্টি দেখতে দেখতে গাড়ি করে যাওয়া। কথাটা ঠিক বলেছি না রতন? জি। তোমাকে কোনো একদিন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো। মাছের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আজই বলতাম, কিন্তু আমার আবার সকাল সকাল বাড়িতে ফেরা দরকার। কেউ আমার জন্য অপেক্ষা করে থাকবে এটা আমি চাই না। আমি সবার জন্য অপেক্ষা করব, কিন্তু আমার জন্য কেউ যেন অপেক্ষা না করে, এটা ভালো বুদ্ধি না? জি। তোমাকে যে ঘটনাটা বলবে এটা গতকাল রাত আনুমানিক 11টার সময় ঘটেছে। আমার স্ত্রী চৌবাচ্চায় গোল্ডফিশ পুষে, সেই গোল্ডফিশ নিয়ে একটা ঘটনা। কাল পরশু যে কোনো একদিন বলবো, আমি যদি ভুলে যাই তুমি মনে করিয়ে দিও। জি আচ্ছা। আর বৃহস্পতিবারটা ফ্রি রেখো, তোমার এক জায়গায় দাওয়াতটা ক্যান্সেলও হয়ে যেতে পারে, ক্যান্সেল হলে মনে কষ্টে নিও না। জি আচ্ছা। সন্ধ্যার আগেই রহমান সাহেব বাড়ি ফিরলেন। চিত্রা বাড়িতে নেই, মার সঙ্গে শাড়ি কিনতে গিয়েছে, বিকেলে গিয়েছে, এখনো ফেরেনি। রহমান সাহেব ধোপার দোকান থেকে পাঞ্জাবি ইস্ত্রি করে আনলেন। মেয়ে বাড়ি ফেরার আগেই তৈরি হয়ে থাকবেন যেন তার কারণে দেরি না হয়। মীরা বলল, বাবা তুমি এমন সেজে গুজে বসে আছো কেন? দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছ। রহমান সাহেব জবাব দিলেন না, মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। রাতে বাইরে খেতে যাওয়ার কথা মীরাকে বললেন না, কারণ মীরা খেতে যাচ্ছে না। তিনি আর যাচ্ছেন, আর শুধু চিত্রা যাচ্ছে। এতে মীরা মনে কষ্ট পেতে পারে। অল্প বয়সী মেয়েরা খুব সহজেই কষ্ট পায়। মীরা বলল, যত দিন যাচ্ছে তুমি যে ততই বদলে যাচ্ছ, এটা কি জানো? মাঝে মাঝে তোমাকে দেখে মনে হয় তুমি আমাদের চিনতে পারছো না, মনে হয় তুমি এ বাড়ির কেউ না, তুমি শুধু একটা ফার্নিচার। আপার বিয়ে হচ্ছে, এত হইচই, তুমি কিন্তু নির্বিকার। উত্তেজনায় মা রাতে ঘুমোতে পারছে না, তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমোতে হচ্ছে। আর তুমি দিব্যি নিজের মতো বেঁচে আছো। যে ছেলের সঙ্গে আপার বিয়ে হচ্ছে তুমি তার নাম পর্যন্ত জানো না। নাম জানবো না কেন? নাম জানি। বলো, নাম বলো। রহমান সাহেব বিপদে পড়ে গেলেন। তিনি নাম মনে করতে পারছেন না। তার মনে ক্ষীণ সন্দেহ হলো, নামটা তাকে বলাই হয়নি। নাম মনে করার চেষ্টা করতে একটা নাম তার মনে পড়লো, লাইলি মজনুর মজনু। কিন্তু মজনু ছেলেটার নাম না। কি চুপ করে আছো কেন? বলো। ভুলে গেছি, আমার কিছু একটা হয়েছে, নাম মনে করতে পারি না। ওই দিন অফিসে বড় সাহেবের সঙ্গে কথা বলছি, বড় সাহেব নাম জানতে চাইলেন। আর তো দেখে নাম মনে পড়ে না, কিছুক্ষণ পর মনে পড়েছে। তোমার ধারণা আপার বরের নাম তোমার পর কিছুক্ষণ মনে পড়বে? মনে পড়লে তো ভালোই, আমাকে জানিও। আর যদি মনে না পড়ে সেটাও আমাকে জানিও, মা তোমাকে ধরবে। আমাকে ধরবে কেন? এতক্ষণ যে আমি তোমাকে ধরলাম সবই মার কথা, মা বলেই রেখেছি। আজ তোমাকে জিজ্ঞেস করে জেনে নেবে তুমি কিছু জানো কিনা। রহমান সাহেব চিন্তিত গলায় বললেন, ছেলের নাম বল, মনে করে রাখি। ছেলের নাম আহসান খান, মেরিন ইঞ্জিনিয়ার। ছেলের বাবা জামাল উদ্দিন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর ওনার নানান ব্যবস্থা আছে। আলফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উনি মালিক। ছেলের দাদা সাবিউল্লাহ খান সোহরাওয়ার্দীর আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মনে থাকবে? একটা কাগজে লিখে দে, এত কিছু কিভাবে মনে থাকবে? সেটাই ভালো, লিখে দিচ্ছি, তুমি বসে বসে মুখস্থ করো। আজ তোমার মহাবিপদ, মা তোমার উপর খুব রেগে আছে। কেন? কেন তা যথাসময়ে জানবে, এবং আমি মার সঙ্গে একমত। তোমার ওপর রাগ করার কারণ মার আছে। রাত 9টা বেজে গেছে, চিত্রা তার মাকে নিয়ে এখনো ফেরেনি। রহমান সাহেবের খিদে নাড়ি বুড়ি জ্বলে যাচ্ছে। তিনি একটি চিন্তিত বোধ করছেন। আরও দেরি করলে তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তার সময়ও কাটছে না। ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছুই ভালো লাগে না। খবরের কাগজ পড়ার চেষ্টা করলেন। খবরের কাগজ পড়তে তার সবসময়ই ভালো লাগে। সকালবেলা যে কাগজ পড়েন, সন্ধ্যাবেলাও সেই একই কাগজ পড়তে পারেন। সন্ধ্যাবেলায় তিনি কি পড়েছেন, সন্ধ্যাবেলায় তা পরিষ্কার মনে থাকে না। মীরা কাগজে যেসব তথ্য দিয়ে গেছে সেগুলো তিনি ভালো করে মুখস্থ করে রেখেছেন। শায়লা প্রশ্ন জিজ্ঞেস করে তাকে আটকাতে পারবে না। মীরা যে তাকে ঝামেলা থেকে বাঁচানোর জন্য এত কিছু করবে তিনি ভাবতেই পারেননি। তার কাছে মনে হচ্ছে এরকম একটা মেয়ে থাকা যে কোনো বাবার জন্যই ভাগ্যের ব্যাপার।
চিত্রা ফিরল রাত 9:30, ফিরেই সাবান তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। শায়লা বললেন, ভাত খেয়ে গোসলে যা, তোর গোসল তো 1 ঘন্টার মামলা, এদিকে খিদেই মারা যাচ্ছে। চিত্রা বলল, গা ঘিন ঘিন করছে, গোসল না করে খেতে পারবো না। শায়লা রহমান সাহেবের কাছে গিয়ে বসলেন। তুমি সেজে গুজে বসে আছো কেন, কোথাও যাচ্ছ? রহমান সাহেব ভীত গলায় বললেন, না। তোমার বোনের বাসা থেকে ঘুরে আসো না কেন, বোনের বাসায় চলে যাও। কেন? তোমার বোন আজ দুপুরে এ বাড়িতে এসেছিলেন, হাতে একটা আইসক্রিমের প্লাস্টিকের বাটি, বাটিতে 2 পিস ইলিশ মাছ। তুমি নাকি মাছ কিনে দিয়েছিলে, মাছ, সরিষা, কাঁচামরিচ। তুমি যে ভাই বোনদের বাড়িতে বাজার করে দাও তা তো জানতাম না। রহমান সাহেব কিছু বললেন না, তিনি এমনিতেই খিদে অস্থির হয়েছিলেন। 2 পিস ইলিশ মাছের কথা শুনে খিদে আরো বাড়ে গেল। শায়লা বললেন, তুমি নাকি তোমার বোনের ছেলেকে কম্পিউটার কিনে দিচ্ছ? রহমান সাহেব অবাক হয়ে বললেন, কই না তো, নিশ্চয়ই এ জাতীয় কথা বলেছে। তোমার বোন তো বানিয়ে কথা বলছে না। কম্পিউটার নিয়ে তোমার বোনের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে না হয়নি? হয়েছে। এই তো থলের বেড়ার বের হতে শুরু করেছে। বোনের ছেলেকে তুমি উপহার অবশ্যই দেবে, সেটা দেবে তোমার সামর্থ্য অনুযায়ী। কম্পিউটার কেনার সামর্থ্য তো কি তোমার আছে? না, নেই। এক কাজ করো, রাতে এমন বেশি কিছু হয়নি, তুমি তোমার বোনের বাসায় যাও, তাকে বুঝিয়ে বলে এসো কম্পিউটার উপহার দেবার সামর্থ্য তোমার নেই। উপহার দিবে বলেছিলে কিন্তু দিতে পারছো না। এখনই যাব? হ্যাঁ, এখনই যাবে। তোমার বোনের দিয়ে যাওয়া ইলিশ মাছ আমি গরম করে রাখবো, ফিরে এসে আরাম করে খাবে। বসে আছো কেন, ওঠো। রহমান সাহেব উঠলেন, দিশেহারার মতো এগুলেন দরজার দিকে। শায়লা বললেন, আচ্ছা ঠিক আছে, আজ যাওয়া বাদ দাও, কাল অফিস ফেরত অবশ্যই বোনের কাছে যাবে, তাকে ভালো মতো বুঝিয়ে বলবে। রহমান সাহেব গাড় কাত করলেন, তার বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। শায়লার মেজাজ খুবই খারাপ। এত যন্ত্রণা করে তিনি যে শাড়ি কিনেছেন, বাসায় এসে সেই শাড়ির রং তার পছন্দ হচ্ছে না। শাড়ির যমুনে হলুদ এবং সোনালির মাঝামাঝি রং, সেই রং এখন কেমন যেন ময়লা দেখাচ্ছে, মনে হচ্ছে পুরনো শাড়ি। আঁচলের সবুজ কাজটাও ভালো লাগছে না, হিজিবিজি লাগছে। তার মেজাজ খারাপের আরও একটি কারণ হলো, বাসায় পা দিয়েই দেখেছেন মীরা টেলিফোন করছে। মাকে দেখে সে তড়িগড়ি করে টেলিফোন নামিয়ে রেখে দ্রুত অন্য ঘরে চলে গেল। লক্ষণ মুঠেই ভালো না। প্রেমের চারাগাছ শুরুতেই উপড়ে ফেলতে হবে। চারাগাছ উপড়ানোর কাজটা তিনি রাতে ঘুমাবার আগে করবেন ভেবে রেখেছিলেন, এখন মত পাল্টালেন। কোনো কিছুই ফেলে রাখতে নেই, যখনকার কাজ তখন করতে হবে। তিনি মীরার ঘরে ঢুকে বললেন, মীরা খেয়েছিস? না, রাতে খাবো না। খাবি না কেন? তরকারি পছন্দ না। ট্যাংরা মাছের ঝোল রেঁধেছে, ট্যাংরা মাছ আমার 2 চক্ষের বিষ। ডিম ভেজে দিতে বল, ডিম ভাজা দিয়ে খা। আচ্ছা। শায়লা মেয়ের ঘাটে বসতে বসতে বলে, নীতিদের বাসা কোথায় রে? মীরা অবাক হয়ে বলল, কুনীতি? তোদের সঙ্গে পড়েছে মেয়ে, ওর বাসা কোথায় আমি কি করে জানবো? ইতির বাবা কি করেন? আমি জানি না মা, ইতির বাবা কি করেন। শায়লা অনেকক্ষণ মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। মীরা বলল, কি হয়েছে মা, এরকম করে তাকালে কেন? আয় ভাত খেতে আয়। মীরার চোখে ভয়ের ছায়া। ইতি প্রসঙ্গ তার এখন মনে পড়েছে। টেলিফোনে কার সঙ্গে কথা বলা হয়? মীরা চুপ করে রইল। শায়লা বললেন, ভাত খেয়ে তুই আমার ঘরে আসবি, কি ঘটনা আমাকে বলবি, প্রথম থেকে শেষ পর্যন্ত বলবি, ছেলের নাম, কোথায় প্রথম দেখা, সব। মীরা ক্ষীণস্বরে বলল, শুধু টেলিফোনে কথা হয় মা, আর কিছু না। দেখা হয়নি এখনো? না। না দেখেই প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিস? প্রেমে তো সস্তা। টেলিফোনে গড়ার স্বর শুনে প্রেম? প্রেম না মা, প্রেম না তো কি? কথা বলতে ভালো লাগে তাই কথা বলি। রোজ কথা হয়? হ্যাঁ। ছেলের টেলিফোন নাম্বার কি? টেলিফোন নাম্বার আমি জানি না মা, আমি টেলিফোন করি না, সে করে। টেলিফোনে অশ্লীল কথা বলে? না তো, অশ্লীল কথা বলবে কেন? বলবে কি না সেটা তো আমি জানি না, বলে কি না সেটা বল। না, বলে না। তুই কখনো ছেলেকে দেখতে চাস এমন কথা বলিসনি? বলিসনি যে আমি নিউ মার্কেটে যাচ্ছি, অমুক দোকানের সামনে দাঁড়িয়ে থাকবো, শাড়ি পরে যাব, শাড়ির কালার এই, এমন কথা বলিসনি? ঠিকমতো জবাব দে। বলেছি। সে দেখা করতে রাজি হয়নি? না। টেলিফোনটা আসে কখন? আমি যখন বাড়িতে থাকি না তখন? হ্যাঁ। যে ছেলে তোকে টেলিফোন করছে সে খুব ভালো করে জানে আমি কখন বাড়িতে থাকি, কখন থাকি না। তোর সঙ্গে দেখা করছে না ভয়ে, দেখা হলে তোর প্রেম চলে যাবে এই ভয়। আমার ধারণা মজনু হারামজাদাটা এই কাজ করছে। তুই তো বুকার ছদ্ম, বুঝতে না পেরে প্রেমে গোড়াগড়ি খাচ্ছিস। ছেলেটা কে তোকে বলে দিলাম, এখন কায়দা করে বের কর। তারপর দেখ আমি ছেড়াকে কি করি। প্রথমে মা ডেকে তোর পায়ে হুমড়ি খেয়ে পড়বে, তারপর অন্য কথা। কত বড় সাহস, নাম মজনু, টেলিফোনে লাইলি জোগাড় করে ফেলেছে। আয় ভাত খেতে আয়। মীরা বাধ্য মেয়ের মতো ভাত খেতে গেল। মাকে খুশি করার জন্য তার অতি অপছন্দের ট্যাংরা মাছ 4-5টা খেয়ে ফেললো। মীরা ভেবেছিল খাওয়ার পর মা দ্বিতীয় অধিবেশন বসাবেন, কবে প্রথম দেখা হয়েছিল, কি কি সব কথা জানতে চাইবেন। তা হলো না। শায়লার মাথা ধরেছে, তিনি রাতে খেলেন না। 1 কাপ দুধ খেয়ে ঘুমোতে গেলেন। তিনি বিছানায় শুয়ে থাকবেন ঠিকই, তবে অনেক রাত পর্যন্ত ঘুম আসবে না। বিছানায় কিছুক্ষণ গোড়াগড়ি করে আবারও উঠে পড়বেন। মীরা অনেক রাত পর্যন্ত জেগে বসে রইল। মার কথা তার কাছে সত্যি বলে মনে হচ্ছে, কারণ এই ছেলে টেলিফোনে একবার বলেছিল, মীরা তুমি আজ শাড়ি পরেছি কেন, শাড়িতে তোমাকে অনেক বড় বড় লাগছে। মীরা অবাক হয়ে বলেছে, আরে সত্যি তো, আমি আসলেই শাড়ি পরেছি। তুমি জানলে কিভাবে? ম্যাজিকের মাধ্যমে জানলাম। বলো তো শাড়ির রং কি, তাহলে বুঝবো তুমি ম্যাজিক জানো। রং হচ্ছে আকাশি। হয়নি, রং মেরুন।
সবুজ পাড়। মীরা বাতি নিভিয়ে বিছানায় শুয়ে আছে, তার ঘুম আসছে না। চাকর টাইপ একটা লোকের সঙ্গে সে দিনের পর দিন তুমি করে কথা বলেছে, নানান রকম আহ্লাদি করেছে। মজনু ভাইয়ের সঙ্গে গতকালই দেখা হলো। মীরা স্কুলে যাওয়ার জন্য রিক্সা করছে। মজনু ভাই বাজার করে ফিরছেন, হাত ভর্তি বাজার, একটা চোটের বেগ এমন ভারী যে তাকে নুয়ে পড়তে হচ্ছে। মীরা তাকে দেখেই বলল, মজনু ভাই একটা রিক্সা দেখে দিন তো। মজনু ভাই সঙ্গে সঙ্গে রিক্সার খুঁজে গেল। বাজারটা রেখে যেতে পারতো, তা করলো না, বাজার হাতে করেই গেল। রিক্সা নিয়ে ফিরে এসে বলল, মীরা রিক্সা ভাড়া দিও না। ভাড়া দেবো না কেন? ভাড়া আমি দিয়ে দিয়েছি। আপনি কেন দেবেন? ভাঙতি ছিল তাই দিয়ে দিয়েছি। মজনু ভাই বাজারের বেগ নামিয়ে কপালের ঘাম মুছে আনন্দে হাসতে লাগলেন, যেন বিরাট একটা কাজ করেছেন। রাজকন্যা স্কুলে যাবে তার জন্য এরোপ্লেন কিনে নিয়ে এসেছেন। মীরার প্রচণ্ড রাগ লাগছে, রাগটা কিছুতেই কমছে না। রাগ নিয়ে ঘুমোতে যাওয়া ঠিক না, ঘুম ভালো হয় না। ঘুমের মধ্যে বুবাই ধরে, স্বপ্নের মধ্যে মনে হয় বিকট কোনো জন্তু বুকের ওপর নিঃশ্বাস নিতে বন্ধ করে দিচ্ছে। জন্তুটার গায়ে ফুটকা গন্ধ। জন্তুটাকে সে স্থির হয়ে বসে থাকে তাও না, নড়াচড়া করে, মাঝে মাঝে কপালে হাত দিয়ে। সেই হাত বরফের মতো শীতল এবং শিশুর হাতের মতো ছোট। বুবার ধরা হাত থেকে বাঁচার জন্য একা বিছানায় শোয়া যাবে না, অন্য কাউকে নিয়ে ঘুমোতে হবে। আপার সঙ্গে ঘুমানো যায়, চিত্রার সঙ্গে ঘুমোতে যাবার একটাই সমস্যা, চিত্রা গুটুর গুটুর করে সারা রাতই গল্প করবে। হয়তো মীরা ঘুমিয়ে পড়েছে, চিত্রা খিলখিল করে হেসে উঠবে এবং বলবে, এই মীরা আজ কি হয়েছে শোন। আপা ঘুম, আমার চোখ বন্ধ হয়ে আসছে, ঘুম ঘুম চোখেই শোন প্লিজ। না শুনলে না শুনবি, আমি বলে যাচ্ছি। তুই দুই হাতে কান চেপে ধর থাক। হয়েছে কি, আমাদের সঙ্গে একটা ছেলে পড়ে, তার নাম কামরুল হুদা। আমরা সবাই তাকে ডাকি কামরুল বেহুদা। স্মার্ট ছেলে, কাজের ছেলে, পড়াশোনাতেও ভালো, টালটু বাল্টু টাইপ না। সে একদিন আমার কাছে এসে বলল, চিত্রা সবাই আমাকে বেহুদা ডাকে, খুবই ভালো কথা, তুমি বেহুদা ডাকবে কেন? আমি বললাম, সবাই ডাকলে যদি দোষ না হয়, আমি ডাকলেই বা দোষ হবে কেন? এই মীরা, গল্পটা শুনছিস না, ঘুমিয়ে পড়ছিস? আচ্ছা তারপর কি হয়েছে শোন। আমার কথা শুনে কামরুল বেহুদা কেমন যেন হয়ে গেল। তারপর আমাকে হম্প করে ফট করে আমার হাত ধরে কতকত গলায় বলল, চিত্রা তুমি কি এটা কি বললে? মীরার ততক্ষণে ঘুম সম্পূর্ণ কেটে গেছে। সে ধর্মড় করে বিছানায় উঠে বলল, কি সর্বনাশ, তারপর? তোর ঘুম কেটেছে? হ্যাঁ, তারপর কি হয়েছে? চিত্রা হাই তুলতে দিতে বললো, কিছুই হয়নি, তোর ঘুম ভাগাবার জন্য এই গল্পটা বানালাম। কামরুল বেহুদা নামে আমাদের ক্লাসে একজন ছাত্র সত্যি আছে। বেহুদা ডাকলে সে খুশি হয়, দাঁত বের করে হাসে। তার প্রধান কাজ হলো ক্লাসে মেয়েদের বাসায় টেলিফোন করা এবং গম্ভীর ভঙ্গিতে বলে, আমি বেহুদা বলছি। একটা মিথ্যা গল্প বলে আমার ঘুম ভাঙালে? হ্যাঁ, সত্যি গল্প শুনলে তোর কখনো ঘুম ভাঙে না, উল্টো আরো ঘুম পায়। ঘুম ভাঙে মিথ্যা গল্প শুনলে। ঘুম ভাঙানোর তোর মেজাজ খারাপ হয়েছে তো? এখন কেন ঘুম ভাঙিয়েছি সেই কারণ জানলে মেজাজ আরো খারাপ হবে। কেন ঘুম ভাঙিয়েছ? গান গাইতে ইচ্ছা করছে, আমি গান গাইবো আর তুই শুনবি। অসম্ভব। কিন্নর কণ্ঠের একজন শিল্পী নিজের ইচ্ছায় তোকে গান শোনাতে চাচ্ছে, তুই শুনবি না? বলতো তুই কেমন মেয়ে, একদিন যখন সঙ্গীত শিল্পী হিসেবে আমি খুবই বিখ্যাত হয়ে যাব, তুই তো পড়বে মহাবিপদে। কি বিপদে? আমি একটা বই লিখবো, আমার সঙ্গীত জীবন। সেখানে এই ঘটনার উল্লেখ থাকবে। বই পড়ে তোর ছেলেমেয়েরা রাগ করে তোকে বলবে, মা তুমি বড় খালার সঙ্গে এমন করতে পারলে, ছি মা ছি। মীরাকে বাধ্য হয়ে গান শুনতে হবে। চিত্রা তার প্রিয় গান গাইবে, একটাই গান, রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতির সঙ্গে শিল্পী হয়ে গান হলো পবিত্র রবীন্দ্রসঙ্গীত। বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিল সূর্যলোকে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি। রাজকন্যা চিত্রাঙ্গদার গান। চিত্রাঙ্গদা গিয়েছে বনে হরিণ শিকারে, সেখানে দেখা হলো অর্জুনের সঙ্গে, তখনই এই গান গাইবার সময় চিত্রার চোখে সব সময় পানি আসে। মীরার সমস্যা হলো বোনের চোখে পানি দেখলে তারও চোখে পানি আসে। গান শুনতে গিয়ে যদি কাঁদতে হয় তাহলে সেই গান শোনার দরকার কি? মীরার ইচ্ছা করছে বোনের সঙ্গে গিয়ে ঘুমোতে। সেখানে যাওয়া মানেই রাত জাগা, ঘুম পাচ্ছে। মীরা জানে ঘুমিয়ে পড়লে আজ তাকে বুবায় ধরবেই, ধরলে ধরুক, বুবা তাকে গলা টিপে মেরে ফেলুক, তাহলেই তার উচিত শিক্ষা হবে। কি লজ্জা, কি ঘেন্না! চাকর শ্রেণীর একজনের সঙ্গে গভীর আবেগে সে প্রেমের কথা বলে যাচ্ছে, তুমি করছে। মীরার বুদ্ধি কম বলে সে বুঝতে পারেনি। অন্য যে কোনো মেয়ে ব্যাপারটা চট করে ধরে ফেলতো। যখন টেলিফোন নাম্বার দিচ্ছে না তখনই সন্দেহ করা উচিত ছিল। ছেলেরা এইসব ব্যাপারে আগ বাড়িয়ে টেলিফোন নাম্বার দেয়, অথচ এই ছেলে দিচ্ছিল না। আর মীরা বাড়ির ঠিকানা পর্যন্ত জানতে চায়নি। মীরা ঘুমোচ্ছিস? মা দরজায় ঠোকা দিচ্ছেন। মীরা জবাব না দিয়েই মটকা মেরে পড়ে থাকতে পারে, এটা ঠিক হবে না। কোনো না কোনোভাবে মা ধরে ফেলবেন যে মীরা জেগে আছে, তার চেয়ে উত্তর দেওয়া ভালো। কি রে, কথা বলছিস না কেন? মীরা বিছানা থেকে দরজা খুলে বের হয়ে এলো। শায়লা শান্ত গলায় বললেন, চুপি চুপি একটা বারান্দায় যা তো। কেন? শুয়েছিলাম, ঘুম আসছিল না। জানালে দিয়ে তাকিয়ে দেখি তোর বাবা মাছের চৌবাচ্চার পাশে বসে আছে, বিড়বিড় করে কি জন্য বলছে। চুপি চুপি তোর বাবার পেছনে গিয়ে দাঁড়া, তারপর শুনতো সে কি বলে। মীরা বলল, থাক না মা, শোনার দরকার নেই। সব মানুষই যখন একা থাকে তখন তার নিজের মনের কথা বলে, বাবাও তাই করছে। তোকে জ্ঞানী হতে হবে না, যা করতে বলেছি কর। বিড়বিড় করে কি বলছে শুনে আয়, নিঃশব্দে যাবি। আমি দরজা খুলে রেখেছি, তুই পা টিপে টিপে যাবি। তুমি দাঁড়িয়ে থাকবে? না, আমি শুয়ে পড়বো, ঘুমের ওষুধ খেয়েছি, এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তোর বাবা কি বলে শুনে রাখ, সকালে আমাকে বলবি।
মীরা পা টিপে টিপে গেল। সে তেমন কিছু দেখলো না। তার বাবা চুপচাপ বসে আছেন, বিড়বিড় করছেন না, নিজের মনে কথাও বলছেন না, দীর্ঘ নিঃশ্বাসও ফেলছেন না। মীরা ডাকলো, বাবা। রহমান সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। কি করছো? বসে আছি রে মা, কিছু করছি না। সিগারেট খাচ্ছ? আবার চৌবাচ্চায় ফেলবে। মা রাগারাগি করবেন। এরপর থেকে চৌবাচ্চার পাশে বসে একটা স্ট্রে নিয়ে বসবে। তুমি স্ট্রে খুঁজে না পেলে আমাকে বলবে। আচ্ছা। মীরার হঠাৎ তার বাবার জন্য খুব মমতা লাগলো। এই বাড়িতে মানুষটা খুবই একা, কারোর সঙ্গেই তার যোগ নেই। কেউ তার সঙ্গে বসে সুখ দুঃখের কোনো কথাও বলে না। কিছু কিছু মানুষ হঠাৎ ছায়া হয়ে যায়। মানুষটার অস্তিত্ব থাকে না, শুধু ছায়া ঘুরে বেড়ায়। মানুষের সঙ্গে মানুষের ভাব হয়, ছায়া মানুষের সঙ্গে ভাব হয় ছায়া মানুষের। এ বাড়িতে আরেকজন ছায়া মানুষ থাকলে ভালো হতো। দুজন ছায়া মানুষ গল্প করত। বাবা, কি একটা গল্প বলে তো। রহমান সাহেব খুবই অবাক হয়ে বললেন, কি গল্প? মীরা বলল, যে কোনো গল্প, তোমার ছেলেবেলার গল্প কিংবা তোমার অফিসের গল্প, শৈশবের একটা স্মৃতির গল্প বলো শুনি। ইন্টারেস্টিং কোনো স্মৃতি। তুমি তোমারটা বলবে, আমি আমারটা বলবো। তোরটা আগে বল। মীরা খুব আগ্রহের সঙ্গে হাত পা নেড়ে গল্প শুরু করলো। বাবা, আমি তখন ক্লাস 5-এ পড়ি, 4th পিরিয়ড চলছে। অঙ্ক মিস ক্লাস নিচ্ছেন। হঠাৎ স্কুলের দপ্তরে এসে বলল, মীরা, রুল 26 বড় আপা ডাকেন। বড় আপা হলেন আমাদের হেডমিস্ট্রেস। আমরা সবাই তাকে জমের মতো ভয় পাই। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি ভয়ে অস্থির হয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলাম। গিয়ে দেখি আপা খুব খুশি। আমাকে দেখে আহ্লাদে গলায় বললেন, কি রে, তোর নাম মীরা, কেমন আছিস? আমি ফিসফিস করে বললাম, ভালো। দাঁড়িয়ে আছিস কেন, বস। আমি আপার সামনের চেয়ারে বসলাম। আপা আরো আহ্লাদে করে বললেন, পড়াশোনা কেমন হচ্ছে রে? ভালো। কোনো সমস্যা হলে আমাকে বলবি। জি আচ্ছা, তোর জন্য চকলেট আনিয়ে রেখেছি, নে খা। চকলেট খেয়ে কিন্তু কুলি করে দাঁত পরিষ্কার করতে হয়, নয়তো দাঁতে মিষ্টি লেগে থাকবে। সেখান থেকে হবে ক্যারেজ। ক্যারেজ কি জানিস? দাঁতের পোকা। ভয়ে ভয়ে চকলেট হাতে নিলাম। তখন আপা বললেন, তোর এক চাচা যে পুত্রমন্ত্রী সালেহ সাহেব, সেই কথা তো তুই কখনো বলিসনি। আমি চুপ করে আছি। আমার কোনো চাচা পূর্থমন্ত্রী না, কিন্তু আপাকে সেই কথা বলার সাহস নেই। আপা আমার মাথায় হাত বুলিয়ে আদর করলেন, কপালে চুমু দিয়ে বলেন, যা ক্লাসে যা। তোকে দেখেই মনে হচ্ছে তুই খুব লক্ষ্মী মেয়ে। আমি ক্লাসে চলে এলাম। এরপর স্কুলে আমার খুব খাতির হলো। সব আপার আমাকে চেনে, সবাই আদর করে। পড়া না পড়লেও কেউ কোনো দিন বোকা দেয়নি। আমিও কখনো তাদের ভুল ভাঙাইনি। দেখলে বাবা, কি অদ্ভুত ব্যাপার। আমি ক্লাসের কোনো বান্ধবীকে এখনো বলিনি যে পুরো ঘটনা মিথ্যা। সালেহ সাহেব বলে কোনো পূর্তমন্ত্রী আমার চাচা হওয়া দূরে থাকুক, আমি চিনিও না। পূর্তমন্ত্রী কি গুরুত্বপূর্ণ জিনিস, কোনো ব্যাপার তাও জানি না। রহমান সাহেব বললেন, শালুকে তুই চিনবি না কেন? আমার সঙ্গে স্কুলে পড়তো, বখাটে টাইপ ছিল। মন্ত্রী হবার আগে কয়েকবার এসেছে। তোকে তো খুবই আদর করতো। মন্ত্রী হবার পরেও অফিসে টেলিফোন করে তোর খোঁজ করেছে। কোন ক্লাসে পড়িস সেই সব জানতে চেয়েছে। আমাকে বলেছিল হঠাৎ একদিন পুলিশ টুলিশ নিয়ে তোদের স্কুলে উপস্থিত হবে, তোকে চমকে দেবে। মীরা অবাক হয়ে বলল, কই, আমাকে তো কিছু বলনি। বলার কি আছে? আপার বিয়ের এনগেজমেন্টে তাকে দাওয়াত করেছ? না। করোনি কেন? তোর মা বলেছে শুধু অফিসের 2-1জনকে বলতে। আমি একজনকে বলেছি। বাবা, তুমি অবশ্যই পূর্তমন্ত্রীকে বলবে। আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ 2-1জন থাকা তো দরকার। মা কি জানে পূর্তমন্ত্রীকে তুমি চেনো? না, তাকে কিছু বলিনি। অফিসের কাকে নিমন্ত্রণ করেছো? তোমাদের বড় সাহেবকে? না, রতনকে বলেছি। অত্যন্ত ভালো মানুষ, আমার পিয়ন। মীরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার হাসি পাচ্ছে, কিন্তু সে হাসতে পারছে না। তার কাছে মনে হচ্ছে বাবার মধ্যে কোনো একটা সমস্যা আছে। ভাবা ঠিক স্বাভাবিক নয়। তার তাকানো, বসে থাকা, কথাবার্তা বলা, সব কিছুর মধ্যে সমস্যা হলেও স্বাভাবিক অস্বাভাবিকতা আছে। মীরা বলল, রাত অনেক হয়েছে বাবা, চলো ঘুমোতে যাই। রহমান সাহেব অবাক হয়ে বললেন, তুই না বললি তুই একটা গল্প বলবি? তারপর আমি একটা বলবো? আমারটা তো বললাম না। বেশ, তো বলো। মাছের একটা ব্যাপার। বুঝলি? মাছের ব্যাপার মানে কি? রাতের বেলার চৌবাচ্চার কাছে বসেছিলাম। তোর মা তো রাতের বেলা মাছ ঘরে নিয়ে যায়, সেই রাতে নিয়ে হয়তো নিতে ভুলে গেছে, কিংবা মনে করেছে রোজ রাতে মাছদের নাড়াচাড়া করা ঠিক না। কিছু একটা সে ভেবেছে, মাছগুলো নেয়নি। আমি ওদের পাশে বসে সিগারেট খাচ্ছি। হঠাৎ চৌবাচ্চার ভিতরে একটা মাছ ঘাই দিল। আমি তাকালাম। তারপর দেখি একটা মাছ উপরে এসে আমাকে বলল, আজ আমাদের খাবার দেয়া হয়নি। মাছদের মতোই বিজবিজ করে বললো, তবে আমি স্পষ্ট বুঝলাম এবং বুঝতে পারলাম। এই হলো আমার গল্প। মীরা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। রহমান সাহেব নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছে ঘটনাটা বলে ফেলতে পেরে তিনি স্বস্তি পাচ্ছেন। বাবা, মাছ তোমার সঙ্গে কথা বললো? তোর মাকে আবার বলিস না। তোর মা শুনলে ভেবে বসবে আমার মাথা খারাপ হয়ে গেছে, দুশ্চিন্তা করবে। মেয়েরা আবার দুশ্চিন্তা করতে খুবই পছন্দ করে। দুশ্চিন্তা করার কোনো বিষয়ই না, এমন সব নিয়েও তারা দুশ্চিন্তা করে। আমার নিজের মাকে দেখেছি তো, বেচারি মারাই গেছেন দুশ্চিন্তা করতে করতে। তোমার মা খুব দুশ্চিন্তা করতেন? অতিরিক্ত করতেন। দুশ্চিন্তার কারণে তিনি স্থির হয়ে এক জায়গায় বসেও থাকতে পারতেন না, ছটফট করতেন। মনে করো আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বের হতে দেরি হচ্ছে। মা ভাববে আমি অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে আছি। তখন ছুটে এসে বাথরুমের দরজায় ধাক্কা দিতে দিতে বলবে, ও রহমান, তোর শরীর ঠিক আছে? একটু কথা বল বাবা। ঘুমোতে এসো বাবা।
তুই যা, আমি বসি আরো কিছুক্ষণ। আমার ঘুম পায় নাই, রাত 3টার আগে আমার ঘুমই পায় না। বিছানায় শুয়ে জেগে থাকার চেয়ে এখানে বসে জেগে থাকা ভালো। মীরা চিন্তিত মুখে ঘরে ঢুকলো। রহমান সাহেবের মনে হলো গল্প বলতে গিয়ে তিনি ভুল করেছেন। শৈশবের গল্প বলার কথা তিনি সেটা না করে এই বয়সের একটা কথা বলেছেন। মোটামুটি চুক্তি ভঙ্গ করা হয়েছে। শৈশবের তার অনেক গল্প আছে, ইদারার গল্পটা বললে মীরা মজা পেত। গল্পটা সামান্য ভয়ের, তবে মীরার বয়সের ছেলেমেয়েরা ভয়ের গল্প শুনলে মজা পায়। মেয়েটাকে কোনো একদিন সময় করে গল্পটা বলতে হবে। সবচেয়ে ভালো হতো যদি রোজ রাতে একটা করে গল্প বলতে পারতেন। রাতের খাওয়া দাওয়ার পর তিনি চৌবাচ্চার পাশে এসে বসলেন। কিছুক্ষণ পর মেয়েরা এসে পাশে বসলো, তিনি গল্প শুরু করলেন। বুঝলি মায়েরা, আমি তখন ছোট, কত আর বয়স 6-7। তখন আমাদের বাড়িতে পেতনির উপদ্রব হলো। একটা খারাপ স্বভাবের পেতনি খুব যন্ত্রণা শুরু করলো। এখানেই গল্পের প্রথম পর্ব শেষ হলো। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলে অপেক্ষা করবেন।